এই কি অবস্থা সবার? ভাই আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক? জি ভাইয়া, হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। এই সবাই কেমন আছো? ভালো? জানাও আমাকে চ্যাটে কি খবর সবার। খুব ভালো ভাইয়া। হোয়াট অ্যাবাউট ইউ? আচ্ছা, আমি আছি আজকে আলহামদুলিল্লাহ, কিন্তু নর্মাল থেকে একটু খারাপ। যদিও মন ভালো, কিন্তু শরীরটা একটু খারাপ। প্যারা নাই। আচ্ছা, এই ভালো ভালো না মিশিয়েই আমাদের জীবন, তাই না বলো? আচ্ছা, এখনকার সন্ধ্যাগুলো অনেক আগে নেমে আসে, মনে হচ্ছে এখনই সন্ধ্যা নেমে গেছে আমার এখানে। আচ্ছা, জ্বর নাকি ভাইয়া? না, জ্বর না। আচ্ছা, পেজটা কেমন লাগতেছে জানো আপনার? হ্যাঁ, এটা প্রত্যেক ক্লাসেই আমি শুনতে পাইতেছি। কারণ তোমরা একই পেজ দেখো রেগুলার, একই কণ্ঠ শুনো, ভাবলাম কণ্ঠ তো চেঞ্জ করা সম্ভব না, তো পেজটা একটু চেঞ্জ করে ফেলি। আপনি কি ঢাকায়? না, আমি ময়মনসিং, আমার বাসাতে। ভাই মনে হচ্ছে শুকিয়ে গেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। কে বলছো এটা? তানজিল। তানজিল, ধন্যবাদ। এরকম কমপ্লিমেন্ট করলে আমার ভালো লাগে। একসময় আমি শুকনা ছিলাম, কিন্তু বিবর্তনের ধারায় আজকে আমি একটু মোটাসোটা হয়ে গেছি। আচ্ছা, তো তোমাদের বন্ধুরা আসতেছে। আর প্রথমেই একটা কথা বলে নেই, যারা এখনো নামাজ পড়ে জয়েন করো নাই, তারা কাইন্ডলি দৌড় দিয়ে নামাজ পড়ে চলে আসো। মাত্র 4 রাকাত, তাই না? আচ্ছা, পড়তে পড়তে মোটা হয়েছেন কিছু অংশে সত্য। কারণ পড়তে পড়তে তোমার হতাশা আসে, এবং হতাশা থেকে তারপর আমাদের ঢাকার পাশেই, আমাদের যে হলের পাশেই পুরান ঢাকা, সেখানকার সব রসনা বিলাস তোমাকে মোটা বানায় দিতে বাধ্য। হতাশ হয়ে তুমি খালি খাবা আর মোটা হবা। আচ্ছা, জামা চেঞ্জ করলে ভালো হতো, পুরান জামা। এখন কি করব বলো? আমি সেই যে হল থেকে আসছি 6 মাস আগে, এরপর তার হলে যাই নাই, আমার সব জামা কাপড় তো হলে। আমি যখন আসছিলাম তখন তো আমার প্ল্যান ছিল হচ্ছে যে আমি হয়তো বা 15 দিন, হাইস্ট 1 মাস থাকবো বাসায়। তো এর জন্য তো 3টা 4টার বেশি জামা লাগে না, বুঝতে পারছো? তো আমরা জামা নাই আসলে, সত্যি কথা বলতে। এই তোমরা কেউ ভাইয়াকে গিফট করতে করলেই তো পারো, ঠিক আছে? ভাইয়ার জামা নিয়েও যেহেতু তোমরা কনসার্ন, তো তোমরা কিনে হ্যাঁ, গিফট করে দাও ভাইয়াকে, তাইলে তো হয়, প্রবলেম সলভড। না তাই বলে 6 মাসে এক জামা কই, সবসময় আমি এটা পরি না। আচ্ছা, আর মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু আমার এরকম জামা কিন্তু আমার 2টা আছে, বুঝছো? তোমরা শাইখ সিরাজকে যেরকম দেখো একই পোশাক অনেকবার পরতে, এরকম আমারও হচ্ছে এরকম জামা 2টা আছে, বুঝছো? তো 2টা আমি ঘুরাই ঘুরাই শাইখ পরি। সিরাজের কথা কেন বললি? বললি তুই কারণ শাইখ ডক্টর সিরাজ সবসময় মাহফুজুর রহমানের কথা বলছি। ডক্টর মাহফুজুর রহমানও তো একই জামা পরে সবসময়। আপনার পিঞ্চিং আর কখনো শেষ হবে না। আচ্ছা, যাক। ওকে, তো আমাদের সাথে আছে হচ্ছে ডক্টর শাওন ভাই, এবং আমি রিজভিত হই যারা নতুন আজকে। হুম। আচ্ছা, যাক, তাহলে আজকে যেহেতু তোমাদের ভাল লাগতেছে না, অনেকে শার্টে ভাল লাগবে, জামা দেখতে ইচ্ছে করতেছে না। আর আমার এখানেও আজকে ওয়াইফাই নাই, আমি মোবাইল ডাটা দিয়ে চলতেছি। হ্যাঁ, তো আমরা কিছুক্ষণ পরেই আমাদের চেহারা দেখানো বন্ধ করে দিব, এবং আমরা পড়া শুরু করে দিব। হ্যাঁ, যতক্ষণে তোমাদের বন্ধুরা হচ্ছে নামাজ পড়ে আমাদের মধ্যে ফেরত চলে আসবে আর কি। আপনাকে অন্যরকম লাগতেছে? আচ্ছা, কালো দেখাচ্ছে কেন ভাইয়া? ভাইয়া তো কালো, তাই কালো দেখাচ্ছে। আচ্ছা, প্যারা নাই, প্যারা নাই, চলো আমরা পড়া শুরু করে দেই, কেমন? কারণ আজকের টপিকটাতেও আলোচনার অনেক বিষয়বস্তু আমরা রাখছি, এবং আজকের টপিকটাতে তোমরা ম্যাথ ম্যাথ করে আমাদের কি বলে, বলো ভাইয়া খালি এই ম্যাথ করেন ওই ম্যাথ করেন। এই জন্য আমরা আজকে পছন্দ মতো 5টা টাইপের ম্যাথ আমরা শেষে দেখব, কেমন? না পড়লে হয় না। মাননি বলছে না পড়লে হয় না, একদম আমার কথা বলছো। না পড়লে হয় না, আমারও পড়তে ইচ্ছা করে না, বিশ্বাস করো। কিন্তু আমি যে একটা দায়িত্ব নিয়ে তোমাদের সামনে আসছি, যে কিছু একটা তোমাকে দেখে পড়াইতে হবে, বিশ্বাস করো আমারও পড়তে ভালো লাগে না। এই টাইমটাতে তো পড়াইতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, কিন্তু তবুও কাজ নাই তাই পড়াই তোমাদের, ভালোই লাগে। হ্যাঁ, তুমি তো ক্লাস নিয়ে রেস্ট নিবা ভাই। আমার তো রাত 8টা থেকে 7, সাড়ে 7টা পর্যন্ত ক্লাস নেওয়ার পরে হ্যাঁ, আবার হচ্ছে 8টা থেকে হচ্ছে নাইট, আগামীকালকে সকাল 8টা পর্যন্ত। আচ্ছা। তো শাওন ভাই এখন ইন্টার্নশিপ করতেছে, বুঝছো তো, ভাইয়ের উপর প্রেশারটা অনেক বেশি, পুরো রাত ধরে ডিউটি করতে হয়, না তো পুরো দিন ধরে। আচ্ছা, তো তো চলো আমরা আজকে শুরু করে দেই। কেন অন্ধকার দেখাচ্ছে, কেন কালো দেখাচ্ছে এখন বুঝতে পারলাম, কারণ লাইট খুব কম আসতেছে ঘরের মধ্যে, কারণ মেঘলা মেঘলা করছে আকাশ। এখন কি মাস, আষাঢ় না ভাদ্র? এই তো শাওন ভাই আসছে, ভাদ্র মাস। আচ্ছা, তো দেখছো কি চিল শাওন ভাই। শাওন ভাই খাই কফি আর আমি খাই নর্মাল পানি। কি আছে আচ্ছা, জীবনে? আচ্ছা, তো চলো আমরা পড়া শুরু করে দিই, ভাই কি বলেন?
কারণ হ্যাঁ, লাস্টে তো শেষ হতে চায় না। লেটস স্টার্ট, শুরু হ্যাঁ, করে দেই। রাইট। সো এই হচ্ছে আজকে আমাদের লেকচার, যার নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। 6 নম্বর লেকচার আজকে। তো এখন আর চ্যাটার লেখালেখি করে না, লাভ নাই। তো চলো আমরা পড়ে ফেলি ঝটপট, কেমন? আমি দেখতেছি না চ্যাটার। ওকে। তো এইখান থেকে আমরা প্রাথমিক আলোচনাগুলো একটু স্কিপ করতে চাচ্ছি, কারণ নয়তো আমরা ভালো আলোচনাগুলো করতে পারবো না। প্রাথমিক আলোচনাতে কি আছে জানো? আচ্ছা, আমি একটু কষ্ট করে ভিডিওটা অফ করে দিই। হ্যাঁ, প্রাথমিক আলোচনাতে আমরা এখানে পাবো আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক বল, ঠিক আছে? তারপর হচ্ছে পাবো হচ্ছে পদার্থের বিভিন্ন বন্ধন। কি কি বন্ধন? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, তারপর কি আছে আরো, হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? এরকম কিছু বন্ধন নিয়ে আলোচনা করছে, সেইগুলো আমরা পাবো। আমার মনে হয় যে কম বেশি আমরা এগুলো আগেও বুঝছি, পারিও। এবং এইখান থেকে অ্যাকচুয়ালি বিস্তারিত কিছু আসে না সৃজনশীলে। 2-4টা লাইন খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, সেটা আমরা যখন দাগাই দিব তখন তোমাদেরকে দেখাই দিব যে এগুলা অবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কেমন? এবং আরেকটা হচ্ছে কি, 4টা বন্ধন বলছিলাম, আরেকটা হচ্ছে ভেন্ডার ওয়ালস বন্ধন। তো বিভিন্ন বন্ধনের বিভিন্ন শর্ত আছে, এটা তোমাদের দায়িত্বের উপর ছেড়ে দিতেছি, এটা একটু তোমরা পড়বা। এখন চলো আমরা চ্যাপ্টারের মূল ধারার অধ্যায়ে আসি। মূল ধারার অধ্যায়ে কি লিখছে? স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছে। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই স্থিতিস্থাপকতা মানে কি। আচ্ছা, দেখো, এই যে এই লোকটা কি খুশি, একটা ইলাস্টিক একটা কাপড় ধরে টান দিচ্ছে, তাই না? আচ্ছা, যদি সে এই যে লিভ হাতের নিচ্ছি। মাইক অন কার, মাইকটা অফ করে দিলে ভালো হয়, যার মাইক অন। আচ্ছা, তো এই যে দেখো, উনি যে সুতাটা ধরে টান দিচ্ছে, যদি উনি এই বলটা অপসারণ করে, সুতা না তো কাপড়, তাহলে এই কাপড়টা কি এতটা লম্বাই থাকবে বলো? আবার তার আগের অবস্থায় ফিরে আসবে না? সে ধরো এতটুকু লম্বা ছিল, তাকে টান দিয়ে দেখো কতটুকু লম্বা বানাইছে, তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে পদার্থ যেই ধর্মের জন্য তার আকারটা চেঞ্জ করার পরে আবার পূর্বের আকারে ফিরে আসে, সেই ধর্মটাকে আমরা স্থিতিস্থাপকতা বলি। শেষ। স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের সেই ধর্ম যে ধর্মের জন্য বিকৃতি ঘটানোর পরেও বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, এখন এই স্থিতিস্থাপকতার সাথে রিলেটেড কিছু শব্দ আছে, তোমরা পাবা, খুব মনোযোগ দিয়ে দেখবা। একটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, একটা হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু, একটা হচ্ছে পূর্ণ কি বলে, দৃঢ় বস্তু। আচ্ছা, বুঝার চেষ্টা করো। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কি জানো? ধরো একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, কেমন? এই স্প্রিংটাকে তুমি টান দিয়ে একটু লম্বা করছিলা, যেই না তুমি তোমার বল অপসারণ করছো, স্প্রিংটা আবার উপরের দিকে উঠে ঠিক এই জায়গায় চলে আসছে। তাহলে তার স্থিতিস্থাপকতার ধর্মটা দেখো, তাকে ঠিক পূর্বের অবস্থায় একদম অ্যাকুরেট আগের অবস্থায় ফিরে নিয়ে যাচ্ছে। এরকম পদার্থকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যদি বাইরের বলটা অপসারণ করার পরে সে ঠিক আগের অবস্থায় ফিরে যায়, তখন আমরা সেটাকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ নমনীয় বস্তু কি? ধরো একটা এঁটেল মাটির একটা দলা, এই মাটির দলাকে তুমি এইখানে একটা বল প্রয়োগ করছো বুড়ো আঙুল দিয়ে, মাটির দলাটা এরকম হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা, দেখো, এই বস্তুটা বেসিক্যালি আগের অবস্থায় ফিরে আসার কোনো মানে বৈশিষ্ট্যই দেখায় না। সে একদমই মানে স্থিতিস্থাপকতার ঠিক অপোজিট হচ্ছে গিয়ে নমনীয় বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু ঠিক অপোজিট হচ্ছে নমনীয় বস্তু। স্থিতিস্থাপক বস্তুটা দেখো ঠিক পূর্বাবস্থায় ফিরে গেছিল, বাট ও পূর্বাবস্থায় ফিরে যাওয়ার কোনো চেষ্টাই দেখায় না। তুমি যদি বিকৃত করো ওকে বল প্রয়োগ করে, সে ওই রকমই থাকে। সে বিকৃত প্রতিরোধকারী কোনো বল তার ভেতর থেকে উদ্ভূত হয় না। এরকম বস্তুকে আমরা বলবো পূর্ণ নমনীয় বস্তু। আচ্ছা, পূর্ণ দৃঢ় বস্তু কি? তুমি একটা ধরো ইস্পাতের টুকরা বা লোহার টুকরা, এটার মধ্যে হাত দিয়ে চাপতেছো অনেক, কিন্তু এটা কোনো বিকৃতি ঘটাইতে পারতেছো না। এরকম একটা বস্তুকে আমরা বলবো পূর্ণ দৃঢ় বস্তু, যেটার কোনো বিকৃতি ঘটানো সম্ভব না। তাহলে এরকম পূর্ণ দৃঢ় বস্তু অ্যাকচুয়ালি আমাদের চারপাশে কিছু নাই, সবকিছুরই কম বেশি বিকৃতি ঘটে। তবুও আমরা ইস্পাত এবং কাঁচ, এই দুইটা জিনিসকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরি। বুঝতে পারছো? ওদের স্থিতিস্থাপক সীমার মধ্যে ওদেরকে বিকৃত করা যায় না নরমালি। যদি করতে যাও সে ভেঙে যাবে, পদার্থটাই ভেঙে গেল, তখন আর হবে না। তাহলে এই শব্দগুলো আমরা শিখে ফেললাম। আরেকটা শব্দ আছে তোমাদের এখানে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। এটা কি জিনিস? দেখো, এই যে এই লোকটা, সে মনে করো একবার টান দিচ্ছে এইটাকে, এই ইলাস্টিক কাপড়টাকে। এখন সে পাগলের মতো যদি এভাবে টানতেই থাকে বারবার বারবার সারাটা দিন ধরে সে একই কাজ করে,
বলতো এই কাপড়ের এই ইলাস্টিক ধর্মটা কি থাকবে? ঢিলে হয়ে যাবে না? এটা ঢিলে হয়ে যাবে, রাইট? তাহলে এই যে অবস্থাটায় যখন একটা স্থিতিস্থাপক বস্তু তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে, বারবার তাকে স্ট্রেস দেওয়ার ফলে, বারবার তাকে পীড়ন করার ফলে, এই অবস্থাটাকে আমরা বলি কি জানো? স্থিতিস্থাপক ক্লান্তি। মানে এই বস্তুটার ক্লান্তি চলে আসে, আর কত আমাকে ভাই লম্বা করবা, খাটো করবা। তখন তার স্থিতিস্থাপক ক্লান্তি চলে আসে, তার স্থিতিস্থাপক যেই ধর্মটা সেটা অনেক অংশে কমে যায়। এই স্থিতিস্থাপক ক্লান্তি সম্পর্কে আমাদের প্রথম ধারণা দিছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কেলভিন। এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক ক্লান্তির ধারণাকে দিছে বিজ্ঞানী কেলভিন। তাহলে এখানে মোটামুটি আমরা স্থিতিস্থাপকতার আশেপাশের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন খুব বড় করে আলোচনা আছে দুইটা বিষয়ের, একটা হচ্ছে বিকৃতি আর একটা হচ্ছে পীড়ন। সেটা আমরা নেক্সট স্লাইডে পড়বো। সেটা পড়ার আগে আমরা আরেকটা বিষয় একটু মেনশন করে দিতে চাই তোমাদেরকে। পদার্থকে আমরা কয় ভাগে ভাগ করছি জানো? দুই ভাগে। একটা হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে প্রবাহী। কি বলো? প্রবাহী, ফ্লুইড। আচ্ছা, প্রবাহী আবার দুই রকম হয়। একটা প্রবাহী হচ্ছে সংকোচনশীল, সংকোচনশীল। আরেকটা প্রবাহী হচ্ছে অসংকোচনশীল। এটার মানে কি ভাইয়া? মানে ধরো আমি তোমার হাতে আহ প্রবাহী, সংকোচনশীল প্রবাহীর উদাহরণ হচ্ছে গ্যাস। তাহলে গ্যাস এক রকমের প্রবাহী। অসংকোচনশীল প্রবাহীর উদাহরণ হচ্ছে তরল পদার্থ। তাহলে তরল পদার্থ এক ধরনের প্রবাহী। তাহলে প্রবাহী আসলে দুই রকমের। তরলকে আমরা বলতেছি অসংকোচনীয় প্রবাহী, গ্যাসকে বলতেছি সংকোচনীয় প্রবাহী। কেন বলতেছি? কারণ তোমাকে আমি বললাম 1 লিটারের একটা সিলিন্ডার দিয়ে বললাম এই সিলিন্ডার মধ্যে গ্যাস ভরা আছে, তুমি এই গ্যাসটাকে একটু কষ্ট করে আমাকে 50 ml একটা সিলিন্ডারের মধ্যে ভরে দেখাও। তুমি কিন্তু প্রেসারাইজড করে গ্যাসটাকে কিন্তু ভরে ফেলতে পারবা 50 ml এর মধ্যে, তাই না? তাহলে গ্যাসকে আমরা সংকোচন করতে পারতেছি। বাট তরলকে আমি তোমাকে, ধরো তোমাকে দিলাম 1 লিটার পানি, আমি তোমাকে বললাম এটাকে আমার 500 মিলি বোতলে ভরে দেখাও, তুমি কি ভরতে পারবা? পারবা না, কারণ সেটাকে সংকোচন করা যায় না। তো এইভাবে আমরা দুই ভাগে ভাগ করি প্রবাহীকে। আরেকটা অবস্থা আছে বস্তুর, সেটাকে আমরা কি বলি? প্লাজমা অবস্থা। কেমন? এই প্লাজমা অবস্থায় সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ আয়ন সৃষ্টি হয়। এটা নিয়ে বিস্তারিত কিছু লেখা নাই, এটা নিয়ে বেশি আলোচনারও কিছু নাই। তাহলে শেষ হয়ে গেল। এখন আমরা পড়বো হচ্ছে পীড়ন এবং বিকৃতি। কেমন? দেখো বিকৃতি কি জিনিস? তোমার এল দৈর্ঘ্যের একটা বস্তু ছিল, তাকে তুমি টান দিচ্ছ, সে ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পাইছে, তাহলে তার দৈর্ঘ্য বিকৃতি কত বলো? ছোট হাতের এল দৈর্ঘ্য বৃদ্ধি বাই পূর্বের দৈর্ঘ্য বড় হাতের এল। এটা একটা ফুটবল মনে করো, এই ফুটবলটাকে তুমি কোনোভাবে কম্প্রেস করছো, চাপ দিয়ে ছোট বানাই ফেলছো। নিরেট একটা বল মনে করো, নিরেট, চাপ দিয়ে তুমি এরকম ছোট বানাই ফেলছো। তাহলে এর প্রাথমিক আয়তন ছিল মনে করো বড় হাতের ভি, তুমি এটাকে কতটুকু কমাই ফেলছো বলো? ছোট হাতের ভি পরিমাণ তার আয়তন কমাই ফেলছো কম্প্রেস করে। তাহলে আয়তন বিকৃতি, আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই পূর্বের আয়তন হয়ে গেল। কৃন্তন বিকৃতি, ধরো এটা একটা বইয়ের উপরের পাতা, তুমি বই, অনেক মোটা বই, তুমি সাইড থেকে বইটাকে চাপ দিচ্ছ, আচ্ছা, তখন বইটা এরকম হয়ে গেছে, এই তলটা। দেখো আগে মনে করো এই বইটার লেংথ, দৈর্ঘ্য ছিল ডি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত ডি। তুমি যখন বল প্রয়োগ করছো তখন এটা ছোট হাতের ডি পরিমাণ সরে আসছে, এই তলটা বা এই যে এটা ছোট হাতের ডি পরিমাণ সরে আসছে। তাহলে এর আকার বিকৃতি, আকার বিকৃতির আরেকটা নাম কি? কৃন্তন বিকৃতি। এর আকারটা কতটুকু বিকৃত হলো? থিটা পরিমাণ বিকৃত হলো, এই থিটা পরিমাণ। তাহলে আকার বিকৃতিকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, এটা সমান সমান আমরা লিখতে পারি টেন থিটা। এটাকে প্রকাশ করি থিটা দিয়ে, আবার এটার মান কি? এই যে থিটাকে টেন দিয়ে ট্রান্সফার করতে হবে। টেন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? টেরা লম্বা ভূত, এইভাবে আমরা মনে রাখতাম। হ্যাঁ? তাহলে হচ্ছে টেন হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কি? কোণের অপোজিট, ছোট হাতের ডি। আচ্ছা, ভূমি কি? বড় হাতের ডি। তাহলে এটা গেল আমাদের আকার বা কৃন্তন বিকৃতি। তাহলে 3 রকমের বিকৃতি আমরা পড়ে ফেললাম। আমাকে ঝটপট জানায় দাও তোমরা যে বিকৃতির একক কি, এটা আমাকে আহ একটু তোমরা চ্যাটে জানায় দাও। আচ্ছা, কৃন্তন বিকৃতি আরেকটা নাম হচ্ছে মোচড় বিকৃতি। কেমন? সেই নামগুলো তোমাদেরকে ভালো মতো মনে রাখতে হবে। একক নাই, হ্যাঁ বুঝছি, সুন্দর, সবাই পারো, এটা সবাই পারো, আর লিখতে হবে না, আর লিখতে হবে না, আমি বুঝতে পারছি সবাই পারো। কেন একক নাই? কারণ একই জাতীয় রাশি, দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করছো, আয়তনকে আয়তন দিয়ে ভাগ করছো, তাহলে কি একক কি? 1 হয়ে যাবে, তাই না? এর একক হচ্ছে 1, একক নাই। আচ্ছা, হয়ে গেল। এখন আসো পীড়ন বা স্ট্রেস, ইংরেজিতে যেটাকে বলে স্ট্রেস। এইটা মানে কি? দেখো
নরমালি মনে করো এটা আমাদের একটা বস্তু, তুমি কি করলা এই বস্তুটার মনে করো ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিটার স্কয়ার, দৈর্ঘ্য এবং প্রস্থ এটা 1 মিটার করে, তাহলে এর ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। তুমি যদি এখানে এফ বল প্রয়োগ করো বলো তো, তাহলে আমরা চাপের সমীকরণ কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, তাই না? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এর ক্ষেত্রফল মনে করো এ, এই তলের। আচ্ছা, তাহলে চাপের একক কি আমাকে বলো? নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আমরা কি বলতে পারি? প্যাসকেল। আচ্ছা, এটা তো হলো চাপ যেটা তুমি বস্তুটার উপর দিচ্ছ, কিন্তু বস্তু নিজের বিকৃতিকে প্রতিরোধ করতে চায়। খুব সিম্পলি চিন্তা করো, একটা প্লাস্টিকের বোতলে তুমি চাপ দিলা, প্লাস্টিকের বোতলটা আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, তাই না? তার মানে কি ওই বোতলটার ভেতর থেকেও নিশ্চিতভাবে একটা বিকৃত প্রতিরোধকারী একটা বল উঠে, তাই না? বলো। সো এই যে বিকৃতি প্রতিরোধকারী বল যেটা কিনা বস্তুটার ভেতর থেকে উঠতেছে, হ্যাঁ, এবং এই একক ক্ষেত্রফল থেকে যেই পরিমাণ বিকৃত প্রতিরোধকারী বল ঊর্ধ্বমুখী দিকে কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেস বা পীড়ন। তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এফ বাই এ। তাহলে দেখো পীড়ন এবং চাপ দুইটা কিন্তু সেম জিনিস, কাছাকাছি জিনিস, কিন্তু চাপটা দিতেছো তুমি আর পীড়নটা দিতেছে বস্তু। বস্তু বিকৃতি প্রতিরোধ করার জন্য তোমার হাতের দিকে একটা পীড়ন দিচ্ছে। তাহলে পীড়নের সমীকরণ এফ বাই এ, পীড়নের এককও হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। বুঝা গেছে? আচ্ছা, এখন পীড়ন কয় রকমের আছে? আমরা বিকৃতি যেরকম 3 রকমের পড়লাম, পীড়নও সেই 3 রকমের আছে। দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন বা মোচড় পীড়ন যেটাই বলো। সব পীড়নের সমীকরণই এফ বাই এ। তাহলে সব রকমের পীড়ন সমীকরণ কি? এফ বাই এ। পীড়নের মাত্রা এগুলো বের করতে পারবা না? ডেফিনেটলি পারবা, আমি জানি। এফ এর মাত্রা কি? এম এল টি ইনভার্স 2, আর এর মাত্রা কি? এল স্কয়ার। তাহলে এখান থেকে বের করে ফেলবা, শেষ। এবার আসা হচ্ছে হুকের সূত্র। বিজ্ঞানী হুক একটা সূত্র দিয়ে গেছে। কি সূত্র সেইটা? হুক বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, আচ্ছা প্রথমে বুঝতে হবে স্থিতিস্থাপক সীমা কি। দেখো সবকিছুর একটা লিমিট আছে, তুমি যদি লিমিট ছাড়া কোনো একটাকে কিছু করতে যাও তাহলে হয় না। একটা বস্তুর একটা সীমা থাকে, ওই সীমার মধ্যে সে স্থিতিস্থাপকতার ধর্মটা দেখায়, কিন্তু তুমি যদি সেই সীমাটা অতিক্রম করো তখন সে আর স্থিতিস্থাপকতার ধর্মটা দেখাবে না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কেমন হয়? পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? বলো। একটা ধ্রুবক, তাই না? আচ্ছা, এই ধ্রুবকটাকে আমরা বলতেছি, খুব সুন্দর একটা নাম দিচ্ছি এই ধ্রুবকটার। কি নাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক হয় 3 রকমের। কেন 3 রকমের হয় ভাইয়া? কারণ পীড়নও 3 রকমের, বিকৃতিও 3 রকমের, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কও 3 রকমের। একটা হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, রাইট? আরেকটা হচ্ছে কি কৃন্তন বা কাঠিন্যের গুণাঙ্ক বলে, বা মোচড় গুণাঙ্ক বলতে পারো, কৃন্তন গুণাঙ্ক। কেমন? আচ্ছা, এই নামগুলো একটু ভালো মতো খেয়াল করে পড়বা, হেডলাইন গুলো। ওকে। দৈর্ঘ্য গুণাঙ্কের আরেকটা নাম হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। সো বিজ্ঞানী ইয়ং এটা আবিষ্কার করছিল, তাই এটাকে আমরা বলতেছি ইয়ং এর গুণাঙ্ক। নরমালি আমরা এটাই ব্যবহার করি, ইয়ং এর গুণাঙ্ক। আচ্ছা, দেখো প্রশ্নে বলছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক কত? আচ্ছা, তার আগে তোমরা একটু আমাকে বলে নাও, ধরো একটা বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক 10, আরেকটা বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক 5। আমাকে বলো তো যে কোনটার স্থিতিস্থাপকতা ধর্মটা বেশি? দশ। ভেরি গুড। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা শিখলাম যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতার ধর্মটাও বেশি, সে বেশি ইলাস্টিক। আচ্ছা, এবার আসো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। মনে করে দেখো তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি ছিল? স্প্রিং এর কথা বলছিলাম। স্প্রিং কে টান দিলা, লম্বা করলা, ছেড়ে দিলা, আবার সে আগের অবস্থায় চলে গেল। তাহলে বলো স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন কত? এখানে স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন ছোট হাতের এল কত? 0। তাহলে এখানে দৈর্ঘ্য বিকৃতি কত? এল বাই এল, এটাও 0। তাহলে আমরা কি বুঝতে পারলাম? খুব মনোযোগ দিয়ে বুঝো, পরে প্রশ্ন করবা না।
একবারে বুঝো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্যের কোনো বিকৃতি হয় না, বুঝছো? বিকৃতির মান শূন্য হয়। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর বিকৃতি শূন্য। যদি বিকৃতি শূন্য হয় তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের যে সমীকরণ পীড়ন বাই বিকৃতি, এখানে বিকৃতি যে কেলটু যদি তুমি 0 বসাও তাহলে তুমি কি পাবা বলো? স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান সমান কি পাবা বলো? জানাই দাও আমাকে। অসীম পাবা, ইনফিনিটি পাবা। ভেরি গুড। বিকৃতি কেন শূন্য? ওই যে বললাম, স্প্রিংটাকে তুমি টান দিছিলা, ছেড়ে দিছো, সে আবার ঠিক আগের অবস্থায় ফিরে গেছে, তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় নাই, তাই ছোট হাতের এল শূন্য। আর বিকৃতি হচ্ছে ছোট হাতের এল বাই বড় হাতের এল, তাই বিকৃতিও শূন্য। আর বিকৃতির মানটা যদি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের সমীকরণে বসাই তাহলে আমরা কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে সেটা কি হয়? অসীম বা ইনফিনিটি। তাহলে বলো যে একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক কত হবে? অসীম। এটা আমরা শিখলাম। এবার আসো পূর্ণ নমনীয় বস্তু। পূর্ণ নমনীয় বস্তুর ক্ষেত্রে খেয়াল করে দেখো কি বলছিলাম, একটা মাটির দলা, এঁটেল মাটির দলা, তুমি চাপ দিছো, এটা এরকম হয়ে গেছে। আচ্ছা, ও কেন আবার আগের অবস্থায় ফিরে আসে নাই বলতো? কারণ ওর ভেতর থেকে কোনো, ও কেন আগের অবস্থায় ফিরে আসে নাই? কারণ ওর ভেতর থেকে কোনো ঊর্ধ্বমুখী বিকৃতি প্রতিরোধকারী বল উদ্ভব হয় নাই। মানে এই যে আমরা একটু আগে যে পীড়নের ক্ষেত্রে পড়লাম যে বিকৃতি প্রতিরোধকারী একটা বল বস্তু থেকে উপরের দিকে উঠে, সেই বলের মান পূর্ণ নমনীয় বস্তুর ক্ষেত্রে কত? শূন্য। এখন এফ যদি শূন্য হয় তাহলে পীড়ন এফ বাই এ এটা কত হবে? এটাও শূন্য হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে পূর্ণ নমনীয় বস্তুর ক্ষেত্রে পীড়ন কেমন হয়? পীড়ন হয় শূন্য। ভেতর থেকে কোনো বল, বিকৃতি প্রতিরোধকারী কোনো বল উঠে না, তাই পীড়ন শূন্য। আচ্ছা, এবার স্থিতিস্থাপক গুণাঙ্কের সমীকরণে পীড়ন ইজ ইকুয়াল টু 0 বসাও। তাহলে উপরে যদি 0 থাকে তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কেমন হবে? শূন্য হবে। বুঝা গেছে? আমাকে জানাও তোমরা কি এই দুইটা পয়েন্ট বুঝছো কি বুঝো নাই? বুঝছো? সবাই বুঝছো? বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। চলো নেক্সট টপিকে যাই। ও আচ্ছা, সরি, পোল কোশ্চেন গুলো। আচ্ছা, পোল কোশ্চেনে যাওয়ার আগে চলো আমরা একটা ব্যাপার বুঝে নেই। সেটা কি জিনিস? সেটা হচ্ছে, আচ্ছা আমরা বললাম স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 রকমের, তার মধ্যে একটা আছে না আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ককে আমরা কে দিয়ে প্রকাশ করি? কে ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, সিম্পল। আচ্ছা, তাহলে আমাকে বলো তো বিকৃতির সাথে এই আয়তন গুণাঙ্কের সম্পর্কটা কেমন? আমাকে চ্যাটে জানাও। ব্যস্তানুপাতিক, ভেরি গুড। আচ্ছা, ব্যস্তানুপাতিক, বুঝলাম। তাহলে বলো, যদি আমরা আয়তন বিকৃতি বাড়াই, ধরো একটা বস্তুর আয়তন বিকৃতি করলাম, সেই লেভেলের আয়তন বিকৃতি করলাম, এত বড় একটা বস্তু এটাকে বিকৃত বানায় এত ছোট বানাই ফেললাম, তাহলে আয়তন তো কমলো অনেকটা, রাইট? এই পরিমাণ আয়তন কমলো, তাহলে আয়তন বিকৃতি অনেক হলো, তাহলে আয়তন গুণাঙ্কটা কেমন হবে তখন? কম হবে। কেমন? তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা নতুন আরেকটা রাশি পাচ্ছি, সেই রাশিটার নাম হচ্ছে কম্প্রেসিবিলিটি। কি নাম তার? কম্প্রেসিবিলিটি। আচ্ছা, এটার বাংলা কি? সংনম্যতা। আচ্ছা, এটা কি জিনিস ভাইয়া? বাংলাটা তো আরো কঠিন ইংরেজির থেকে। ইংরেজিটা দেখো, কম্প্রেসিবিলিটি মানে কি? একটা মানে পদার্থকে তুমি কতটা কম্প্রেস করতে পারতেছো, কতটা সে মানে সংকুচিত হইতে পারতেছে, সেটাই তো তার কম্প্রেসিবিলিটি, তাই না বলো? এটাকে বাংলায় বলতেছি আমরা সংনম্যতা। দেখো, এই সংনম্যতার একটা সম্পর্ক আছে আয়তন গুণাঙ্কের সাথে। কেমন সম্পর্ক? এটা আয়তন গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সংনম্যতা ইজ ইকুয়াল টু বিকৃতি উপরে, যেহেতু এটাকে উল্টাই দিতে হবে কারণ 1/k, নিচে পীড়ন। তাহলে আমাকে বলো তো এই আয়তন, সরি, কম্প্রেসিবিলিটির সাথে বিকৃতি সম্পর্কটা কেমন? সমানুপাতিক। তাহলে একটা বস্তুর বিকৃতি যদি বেশি হয় তাহলে তার কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা বেশি হবে। যেমন এইখানে দেখো, এটার বিকৃতি অনেক বেশি, ভি বাই ভি।
এখানে ভি এর মানটা অনেক বড়, উপরে অনেক বড়, কারণ অনেক বেশি বিকৃত করছি, তাহলে ওর সংনম্যতা বেশি, কম্প্রেসিবিলিটি বেশি। খুব সিম্পলি চিন্তা করো, ওকে আমরা অনেক বেশি কম্প্রেস করতে পারছি বলেই তো ওর এত বিকৃতি ঘটছে, তাই না? ওকে যদি আমরা কম্প্রেস না করতে পারতাম, যদি আমরা ওকে কম্প্রেস না করতে পারতাম, তাহলে কি ওর এত বিকৃতি ঘটতো? ঘটতো না। তাহলে বিকৃতির সাথে কম্প্রেসিবিলিটির সম্পর্ক কিরকম? সমানুপাতিক। কিন্তু বিকৃতির সাথে আমাদের আয়তন গুণাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবং সংনম্যতা সি এবং কে এর সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে। সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের ঠিক বিপরীত রাশি। এইগুলো আমাদের আলোচনা। এখন চলো আমরা একটা পোল কোশ্চেন দেখি। বুঝছো? সবাই পার্টিসিপেট করো। আচ্ছা, দেখি কি অবস্থা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। ম্যাক্সিমাম দিচ্ছে হচ্ছে বাতাস, 37% মানুষ। আচ্ছা, চলো দেখি কোনটার সংনম্যতা তুলনামূলকভাবে বেশি। আচ্ছা, এইখানে কোনটাকে বেশি কম্প্রেস করা যাবে? তুমি সবকিছু বাদ দাও, তোমাকে আমি একটা ইস্পাত দিলাম, পানি দিলাম, রাবার দিলাম, বাতাস দিলাম, কোনটার আয়তনকে বিকৃত করতে তোমার সব থেকে ইজি হবে বলো তো? চাপ প্রয়োগে কোনটার আয়তনটা বেশি পরিবর্তন করতে পারবা? বাতাস। বাতাসকে কম্প্রেস করা ইজি, গ্যাসকে তুমি সহজেই কম্প্রেস করতে পারবা। আমরা কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি হিসেবে ব্যবহার করি না? বা আমাদের যে ওই যে বাসায় যে চুলার গ্যাসটা আছে এলপিজি, ওটা তো কম্প্রেস অবস্থায় থাকে, তাই না? তাহলে ওদেরকে কম্প্রেস করা অনেক ইজি। তাহলে সবসময় মনে রাখবা যে যেটা বায়বীয় বস্তু বা গ্যাসীয় বস্তু সেটার সংনম্যতা বেশি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উত্তর হবে বাতাস। ইস্পাতকে তো তুমি কম্প্রেস করলে কোনো লাভ হবে? কম্প্রেস করে কি ছোট বানাইতে পারবা? এত বড় একটা ইস্পাতের বল দিলাম, এটাকে তুমি হাইড্রোলিক প্রেসে কম্প্রেস করেই কি এটাকে এত ছোট বানাইতে পারবা? পারবা না, দেখবা অনেক কষ্ট হবে তোমার, বা কোনোভাবেই হয়তো বা সম্ভবই হবে না। একই কথা রাবারের ক্ষেত্রে। রাবার, দেখো রাবারের তো বিকৃতি ঘটতে চায় না। রাবার, তোমার যে পেন্সিলের রাবার ছিল, ওটাকে তুমি মোচড় দিবা, সে আবার আগের অবস্থায় চলে আসবে। তাহলে তার বিকৃতিটা কেমন বলো তো? তার বিকৃতি খুব কম, সে আবার আগের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, বিকৃতি কম হলে, বিকৃতি যদি কম হয়, তাহলে কম্প্রেসিবিলিটি কিরকম হবে? কম। কিন্তু আমার এখানে তো চাইছে কোনটার সংনম্যতা বেশি, তো সিম্পল উত্তর বাতাস। সবসময়ই গ্যাসের কম্প্রেসিবিলিটি বেশি তরলের থেকে। আর কঠিন পদার্থের ক্ষেত্রে সংনম্যতা খুব একটা দেখা যায় না। চলো নেক্সট হচ্ছে আমাদের পয়জনের অনুপাত। আচ্ছা, এই ব্যাটার নাম কেন পয়জন সেটা আমি জানি না, কি ছোটবেলায় বিষ টিস খেয়ে ফেলছিল কিনা, বা বিষের সাথে হয়তো বা এর কোনো সম্পর্কই নাই, তোর বাপ মা আদর করে তার নাম রাখছে পয়জন, এবং সে একটা অনুপাত আমাদেরকে দিচ্ছে, সেই অনুপাতটাকে আমরা বলতেছি পয়জনের অনুপাত। আচ্ছা, এই অনুপাতটা কি আসলে? এই অনুপাতটা হচ্ছে, দেখো, পয়জনের অনুপাত, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এটা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এই যে দেখো একটা মোটা তার, এটাকে আমি টান দিয়ে এটুকু পরিমাণ লম্বা করলাম, তাহলে এর আগের দৈর্ঘ্য ছিল বড় হাতের এল, একে আমি লম্বা করলাম ছোট হাতের এল পরিমাণ, তাহলে দৈর্ঘ্য বিকৃতি কত বলো? ছোট হাতের এল বাই বড় হাতের এল। আচ্ছা, পার্শ্ব বিকৃতিতে আসো। মনে করো এর আগে এই যে এইটুকু, এই যে এই অংশের ব্যাসার্ধ ছিল হচ্ছে বড় হাতের আর, বাট তুমি যদি একটা জিনিসকে, একটা তারকে খুব কমন ভাবে চিন্তা করো, টান দিয়ে লম্বা বানাইছো, তাহলে কি সে চিকনা হয়ে যাবে না? হ্যাঁ, সে কতটুকু চিকনা হয়েছে, তার কতটুকু ব্যাসার্ধ কমছে, মনে করলাম যে ছোট হাতের আর পরিমাণ কমছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তার পার্শ্ব বিকৃতি কতটুকু চেঞ্জ হচ্ছে? ছোট হাতের আর পরিমাণ, আগে কতটুকু ছিল? বড় হাতের আর পরিমাণ। তাহলে এইটাই হচ্ছে আমাদের পয়জনের অনুপাত। বাট দেখো, খুব কমনলি কি হয় জানো? তুমি যদি একটা বস্তুকে লম্বা করো, তাহলে তার দৈর্ঘ্য বাড়লো, বাট তার প্রস্থটা কেমন হইলো? কমে গেল না বলো? তাহলে দেখতেছি আমরা একটা বাড়লে আরেকটা কমে।
তাই ধরো যদি আমরা এই বড় হাতের এই এলটা যদি পজিটিভ হয় তাহলে আরটা হচ্ছে নেগেটিভ, কারণ এটা কমতেছে। তাহলে একটা পজিটিভ বসাইলে এখানে একটা নেগেটিভ বসাইতে হয়, তাহলে এখানে একটা মাইনাস চলে আসে পয়জনের অনুপাতে। কেমন? আচ্ছা, পয়জনের অনুপাতের মানটা কত থেকে কতর মধ্যে হয়? -1 থেকে 0.5 এই রেঞ্জে হয়। আচ্ছা, নর্মালি আমরা যেসব পদার্থ আমাদের চারপাশে দেখি তাদের ক্ষেত্রে এই পয়জনের মানটা কত হয়? 0.2 থেকে 0.4। নর্মালি খুব কমনলি যেগুলো ব্যবহার করি, হ্যাঁ, যেমন একটা উদাহরণ হচ্ছে তামা। তামার ক্ষেত্রে কত দেখি? 0.33। আচ্ছা, তাহলে এটা শিখতে হবে আমাদেরকে। তামার ক্ষেত্রে কত থাকে? সাধারণত কত থাকে? 0.2 থেকে 0.4। কত পর্যন্ত থাকতে পারে? -1 থেকে 0.5। পয়জন অনুপাতের একক কি? একক নাই, কোনো একক নাই। বিকৃতির নিজেরই একক নাই, আবার অনুপাত করছি বিকৃতি, একক কোত্থেকে আসবে? একক নাই। ঠিক আছে, এইগুলো পয়জন অনুপাত নিয়ে কথা। আচ্ছা, দেখো কিছু পদার্থ আছে, এই যে এই পদার্থটাকে বলে হচ্ছে অক্সেন্টিক ম্যাটেরিয়াল। অক্সেন্টিক ম্যাটেরিয়াল, এটা সম্পর্কে আমিও খুব কম জানি, বাট এই পদার্থতে কি হয় জানো? এটাতে যখন তুমি দৈর্ঘ্য বাড়াবা তখন প্রস্থও বাড়বে। অদ্ভুত না বলো? দৈর্ঘ্য বাড়াবা প্রস্থও বাড়বে। তো এইরকম জিনিসগুলোর জন্য তুমি পয়জন অনুপাত পাবা নেগেটিভ। আর নর্মালি আমাদের সামনে যেগুলো দেখো, একটা তামার তার দৈর্ঘ্য বাড়লে প্রস্থ কমবে, তাদের জন্য পয়জন অনুপাতটা কেমন পাবা? পজিটিভ। তো এই হচ্ছে পয়জনের অনুপাত থেকে আলোচনা। তো আহা, দেখে ফেলছো নাকি অ্যান্সার? আগের ক্লাসেরটা মুছতে মনে নাই, ঝামেলা হয়ে গেল। আচ্ছা, তোমরা কিন্তু পোল ওপেন করলে দেখবা না, বুঝছো? আচ্ছা, আমি জানি তোমরা অনেক সৎ। কি পদার্থ বললেন? এটা হচ্ছে অক্সেন্টিক পদার্থ। আচ্ছা যাই হোক, এগুলা নাই তোমাদের বইয়ে, তোমরা একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, এগুলা ধরো এই ইউটিউব ঘাটবা, গুগল ঘাটবা, তাহলে আমাদের থেকে অনেক ভালো জানতে পারবা। আমরা তো দরকার তোমাদের যেটা না হলেই নয় সেটা তোমাদেরকে পড়াই, বুঝতে পারছো? আচ্ছা, আর নয়তো তো একটা নিয়ে আলোচনা করতে গেলেই সারাদিন চলে যাবে। আচ্ছা, পোলের উত্তর তো তোমাদের এমনিতেই রেডি, আমি লঞ্চ করে দেই, অ্যান্সারটা দিয়ে ফেলবা 10 সেকেন্ডের মধ্যে। ওকে, শেষ। তো তোমরা ম্যাক্সিমামই বলছো হচ্ছে 0.7, এবং এটাই হওয়া উচিত, তাই না বলো? কারণ আমি তোমাদেরকে বলেই দিলাম যে এটা -1 থেকে শুরু করে 0.5 এর মধ্যে থাকে। এখন এই চারটার মধ্যে কোনটা এই এই রেঞ্জের বাইরে? 0.7, তাহলে এটাই হবে উত্তর। এটা কখনোই পয়জন অনুপাতের মান হতে পারে না। আচ্ছা, এবার আমরা সান্দ্রতা পড়বো, বাট তার আগে আমরা একটু রেস্ট নিব, কেমন? তো তোমরা সবাই একটু জিরিয়ে নাও। তোমরা সবাই বেশি রেস্ট দেওয়া যাবে না, কারণ তাহলে আমাদের ক্লাস শেষে টানাপোড়েন পড়ে যাবে। তোমরা 1.5 মিনিটের একটা বিশ্রাম নিবা, কেমন? এই সময়ে কেউ লিখবা না, কেউ স্ক্রিনের দিকে তাকায় থাকবা না, স্ক্রিনটাকে একটু নামিয়ে রেখে চোখটাকে একটু বিশ্রাম দাও, কেমন? আচ্ছা, আমিও ঠিক একই কাজ করতেছি, আমি কিন্তু তোমাদের কোনো চ্যাটে কিছু কিছু দেখতেছি না। তো 1.5 মিনিটের বিশ্রাম।
রাইট। তো তোমরা আবার ফিরে আসো, ফিরে আসছো? কি নিয়ে ভাবলা? কে কি নিয়ে ভাবলা? গান নিয়ে ভাবছো? ঘুড়ি উড়াবে? মন ভালো হয়ে যাচ্ছে এগুলা দেখে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, অ্যাডমিশন টেস্ট, নাস্তা খাই। ভাইয়া আপনি কি গান গাইতে পারেন? খুব দুঃখের সাথে জানাচ্ছি আমি কখনোই গান গাই নাই, কারণ আমার নিজের গলা শুনে নিজের খুব লজ্জা লাগে। তাই আমি কখনো নিজের সাথে, মানুষ বাথরুমে গান গায় না গোসল করতে করতে, আমি ওরকমও গাই না। কারণ আমি আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ পাক আমাকে হচ্ছে গান গাওয়ার ক্ষমতা দিয়ে জন্মান নাই। তো আমি এই জন্য কখনো চেষ্টা করি না। বাট ভবিষ্যতে যদি ওই যে কি বলে পরজন্ম বলে যদি কোনো ব্যাপার থাকে, তাহলে আমাকে যদি বলে যে, প্রভু যদি বলে যে তোমার একটা ক্ষমতা তোমাকে দিতে চাই, তুমি কি নিতে চাও, তাহলে আমি বলবো যে আমি গান গাইতে চাই। হ্যাঁ, আমার গান শুনতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি একদমই গান গাইতে পারি না। আচ্ছা, সমস্যা নাই রিজবি, বিয়ে শাদী করো, এরপরে হচ্ছে গান গাওয়া শিখে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, গান থেকে তোমরা বেরোয় আসো। এগুলা গান দেখে আমার ভীষণ লজ্জা লাগতেছে। নামাজের ব্রেক দিবেন না? এই নামাজ কি এখন নামাজ পড়ে আসছো না? আসরেরটা মাগরিবের আগে তো ছেড়েই দিব। আসরেরটা যারা পড়ো নাই এখনো, বলছিলাম তো এই যারা পড়ো নাই তাদেরকে পড়ে আসতে। যারা এখনো পড়ো নাই তারা যাও, দৌড় দিয়ে পড়ে আসো। আচ্ছা ভাই, অনেক প্রশ্ন, এত দ্রুত প্রশ্ন গেলে আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। সবসময় পরীক্ষায় ফার্স্ট হন না? সবসময় পরীক্ষায় ফার্স্ট হতে পারি না, কারণ আমার আশেপাশে যারা থাকে সবাই খুব ব্রিলিয়ান্ট। কেমন? সবসময় পরীক্ষায় ফার্স্ট হতে পারি না। আচ্ছা, এবং আমি ছোটবেলাতেও সবসময় পরীক্ষায় ফার্স্ট থাকতাম না। একটা পরীক্ষাতে আমার লাক ভীষণ ভাবে কাজ করছে, দ্যাটস ওয়াই আমি ফার্স্ট হয়েছি। তো যদি ভাবো যে ভাইয়াকে আবার একটা ভর্তি পরীক্ষা নেওয়া হলে আবার সে ফার্স্ট হবে, দ্যাটস রং। আমি হয়তো বা ঢাকা মেডিকেলে চান্স পাইতে পারি, বাট আমি আবার ফার্স্ট হবো এটা আমি কখনোই লিখে দিতে পারবো না। এত পড়াশোনা কিভাবে করেন? আচ্ছা, বুঝছি। তোমরা এখন খালি এই এই রিজবি তোমাকে হতাশাজনক জিজ্ঞেস ব্যাপারে চলে করতেছে, গেছো। রিজবি তোমাকে জিজ্ঞেস করতেছে এখন কি হচ্ছে, অনেক সিরিয়াসলি পড়া উচিত? পড়তে পারো, কারণ আনসিরিয়াসলি থেকে তোমার কোনো লাভ নাই। রিজবি কথা শোনা যাচ্ছে? একটু পড়লে মনটা ভালো থাকে। আর তোমাদের চ্যাট দেখবো না, চলো আমরা পড়াই ফিরি। কেমন? গেছে কোন ইয়ারে অ্যাডমিট হয়েছেন? আচ্ছা, 2016-এ আমি এইচএসসি ব্যাচ ছিলাম। আমি অ্যাডমিশন হয়েছি হচ্ছে 2016-এর অক্টোবর মাসের 20 তারিখে। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের ক্লাস শুরু হয়েছে 2017-এ। ওকে, আসো। সান্দ্রতা, এটা একটু বুঝতে হবে। সান্দ্রতা জিনিসটা কি? এটা হচ্ছে অনেকটা ঘর্ষণের মতো, কিন্তু ঠিক ঘর্ষণ না। তাহলে কি এটা? এটা আমরা দেখতে পাবো প্রবাহীর ক্ষেত্রে। তাহলে প্রবাহী আমরা দেখছিলাম দুইটা, তরল এবং বায়বীয়। তাহলে তরল এবং বায়বীয়ের ক্ষেত্রে আমরা সান্দ্রতা দেখতে পাবো। কেমন? কিন্তু আমরা কিন্তু কঠিন পদার্থে সান্দ্রতা দেখতে পাবো না। আচ্ছা, সান্দ্রতা জিনিসটা কি? এই দেখো, এটা মনে করো একটা নদী। নদীর নিচের লেয়ার, মাঝখানের লেয়ার, উপরের লেয়ার, স্তরে স্তরে আমরা ভাগ করতে পারি। এবং ভাগ করলে দেখবা কি জানো? নিচের লেয়ারে বেগ অনেক কম, উপরের লেয়ারে বেগ অনেক বেশি। তার মানে কি? বিভিন্ন স্তরে বেগের মান বিভিন্ন। এখানে বেগের মান মনে করো v1, এখানে মনে করো v2। তাহলে বেগের পার্থক্য আমরা যদি বলি ডিভি, ডিভি ইজিক্যাল টু আমরা কি বলতে পারি? v2 মাইনাস v1, তাই না? তাহলে তুমি স্তরের মধ্যে একটা বেগের পার্থক্য পাবা। এখন স্তরের লেংথটা কত, এদের দূরত্বটা কত, সেটাকে আমরা ধরলাম হচ্ছে ডিওয়াই। তাহলে ডিওয়াই দূরত্বের পার্থক্যের জন্য আমরা বেগের পার্থক্য কত পাই? ডিভি, তাই না? আচ্ছা, এইবার এই ডিভি কে তুমি যদি ডিওয়াই দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি একটা রাশি পাবা। সেই রাশিটার নাম হচ্ছে বেগ অবক্রম। কি বলে বলো? বেগ অবক্রম। তাহলে বেগ অবক্রমটা কি আসলে? তরলে বা প্রবাহিতে দুইটা স্তরের মধ্যে, হ্যাঁ, ডিওয়াই দূরত্বের পার্থক্যের জন্য বেগের পার্থক্য যদি ডিভি হয়, তাহলে ডিভি বাই ডিওয়াই কে আমরা বেগ অবক্রম বলবো। আমাকে ঝটপট জানিয়ে দাও তো যে ডিভি বাই ডিওয়াই, এটা তো বেগ অবক্রম, এর এর এককটা তাহলে কি হবে? বেগ অবক্রমের এককটা কি বলো? বেগ অবক্রমের একক পার সেকেন্ড। ভেরি গুড, পার সেকেন্ড। যারা লিখছো তারা সঠিক। খুব সিম্পল। দেখো, বেগের একক মিটার পার সেকেন্ড। আচ্ছা, ডিওয়াই কি ছিল? দূরত্ব। দূরত্বের একক কি? মিটার। তাহলে মিটার মিটার কাটা, বেগ উপক্রমের একক কি অবশিষ্ট থাকতেছে? পার সেকেন্ড। মাত্রাও তো পারবা, টি ইনভার্স 1, শেষ। আচ্ছা,
এটা কেন পড়লাম একটু পরে আমাদের লাগবে, তাহলে বেগ অপক্রমটা মাথায় রাখো, ডিভি বাই ডিওয়াই কে আমরা বেগ অপক্রম বলতেছি। আচ্ছা এখানে দেখো চারটা ছবি দিছি, এটা হচ্ছে পানি, এটা দুধ, এটা হচ্ছে সরিষার তেল, এবং এটা হচ্ছে আলকাতরা, যেটা দিয়ে পিচ ঢালাই করে। এখন এই চারটার কোনটার সান্দ্রতা বেশি হবে কোনটার কম হবে সিরিয়ালি আমি রাখছি। দেখো যার আঠাত্মতা যত বেশি, সান্দ্রতার আরেকটা নাম হচ্ছে আঠাত্মতা বা অ্যাডহেসিভনেস, যে যত বেশি আঠালো তার সান্দ্রতা তত বেশি। যেমন পানি অনেক টলটলা তাই না, পানি তেমন আঠালো না, পানির থেকে দুধ দুধ একটু বেশি আঠালো। আচ্ছা দুধের থেকে সরিষার তেল আরেকটু বেশি আঠালো, তাহলে পানির থেকে দুধের সান্দ্রতা বেশি, দুধের থেকে সরিষার তেলের সান্দ্রতা বেশি, সরিষার তেল থেকে এই আলকাতরা আরো বেশি আঠালো, তাহলে সরিষার তেল থেকে আলকাতরার সান্দ্রতা বেশি। তো এটা হচ্ছে একটা সিকোয়েন্স আর কি নরমালি আমরা তৈরি করলাম। আচ্ছা এইবার সান্দ্রতা কেন হচ্ছে, কারণ এখানে একটা বল কাজ করতেছে, সেটাকে আমরা বলতেছি সান্দ্র বল। প্রবাহীর মধ্যে একটা বল কাজ করে, তাকে কি বলি বলো, সান্দ্র বল। এখন এই হাটে মাঠে ঘাটে যেখানেই বল পাওয়া গেছে সেখানে কে কে নাক গলাইছে বলো, নিউটন। কারণ নিউটন চাইছে যে আমাকে 400 বছর পরে বাচ্চা কাচ্চারা মনে রাখুক, এই জন্য একদিন সে পুকুরে ডুব দিয়ে দেখছে এই পানিতে তো সান্দ্রতা আছে, সান্দ্র বল নিয়ে যদি আমি দুইটা সূত্র না দিয়ে যাই তাহলে কেমন দেখায়, তাই না? তাহলে চলো দুইটা সূত্র দিয়ে দেই। নিউটন তারপর কি করলো, সান্দ্র বল নিয়ে দুইটা সূত্র দিয়ে দিল। আচ্ছা কি সূত্র দুইটা, নিউটনের সূত্র দুইটা কি? একটা সূত্রে উনি বললো এই সান্দ্র বল এফ, সেটা হচ্ছে প্রবাহীর যে ক্ষেত্রফল সেটা সমানুপাতিক প্রবাহীর তলের ক্ষেত্রফল। এটা হলো প্রথম সূত্র, প্রথম না দ্বিতীয়, আচ্ছা যাই হোক যে কোনো একটা হবে আর কি। দ্বিতীয় সূত্রে উনি কি বললো, যে এই যে বল এটা কিসের সমানুপাতিক বলো, বেগ অবক্রমের সমানুপাতিক। এখন আমরা কি করলাম, নিউটনের এই দুইটা সূত্রকে আমরা একসাথে করলাম, কি পাই একসাথে করে, এফ সমানুপাতিক এ ইন্টু ডিভি বাই ডিওয়াই, রাইট? আচ্ছা তাহলে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক নামাইলাম, এটাকে বলতেছি ইটা, এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। এই ইটার আরেকটা নাম আছে, এটাকে কি বলতেছি জানো, এটাকে আমরা বলতেছি সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে সান্দ্রতা গুণাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি, ইটা। এখন তোমার পরীক্ষায় কি আসবে, সান্দ্রতা গুণাঙ্কের একক কি, মনে রাখা একটু কষ্ট হইতে পারে, পরীক্ষার হলে ভুলে যাইতে পারো, তখন তুমি কি করবা, তখন তুমি এই যে এই সমীকরণ থেকে এইটাকে বের করে নিবা। এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, ইটা ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি, রাইট? আচ্ছা এফ এর একক লিখলাম নিউটন, ডিওয়াই এর একক লিখলাম মিটার, এর একক লিখলাম মিটার স্কয়ার, ডিভি এর একক মিটার পার সেকেন্ড, মিটার মিটার কাটা, পার সেকেন্ড রইলো। তাহলে কি হবে, শেষমেশ কি থাকবে বলো, এই সেকেন্ডটা পার সেকেন্ড উপরে চলে যাবে, তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এটি হচ্ছে আমাদের এই সান্দ্রতার গুণাঙ্কের একক। তাহলে এটা থেকে তুমি মাত্রাও বের করতে পারবা, রাইট? সমস্যা নাই। আচ্ছা আরেকটা একক আছে, ওইটা কি জানো, ওইটাকে আমরা বলতেছি পয়েস। আবার কেউ নয়েজ বলবা না, কেউ আবার ফয়েজ লেখো বলবা না, কেমন, এটা পয়েস। পয়েজের সাথে এই নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার এটার সম্পর্কটা কেমন, এটা সম্পর্কটা হচ্ছে 10 পয়েস ইজ ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে এই সম্পর্কটা আমরা মনে রাখবো। তাহলে আমরা সান্দ্রতা গুণাঙ্কটা বুঝে ফেললাম, একক মাত্রা সব দেখে ফেললাম, মাত্রা দেখে নেই তোমরা পারবা জানি। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, একটা বস্তুর ইটার মান মনে করো 10, আরেকটা বস্তুর ইটার মান হচ্ছে 5, বলো তো কার সান্দ্রতা বেশি হবে, কার সান্দ্রতা বেশি হবে বলো, যার সান্দ্রতার গুণাঙ্ক 10। ভেরি ইজি, রাইট? কারণ আচ্ছা আর লিখতে হবে না, আর লিখতে হবে না, বুঝতে পারছি তোমরা সবাই জানো। তাহলে যার সান্দ্রতা গুণাঙ্ক বেশি তার সান্দ্রতাও বেশি, এটা আমরা মাথায় রাখবো। তো সান্দ্রতা গুণাঙ্ক শেষ। এখন এই সান্দ্রতা বা এই সান্দ্রতার গুণাঙ্ক এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর প্রভাব, তাপমাত্রার উপর ডিপেন্ড করে, চাপের উপর ডিপেন্ড করে। চলো আমরা দেখি কিভাবে ডিপেন্ড করে। আচ্ছা এটার পরে কি আছে আমাদের, পোল কোশ্চেন, সরি, প্রান্তিক বেগ। আচ্ছা দেন কি আছে, পোল কোশ্চেন গুলো মুছে নেই। আচ্ছা তাহলে প্রান্তিক বেগ পর্যন্ত পড়ে আমরা আরেকটা ব্রেক নিব, কেমন? তো চলো এটুকু পড়ে ফেলি। ওকে তাহলে তাপমাত্রার প্রভাবটা আমরা এখন বুঝবো, মনোযোগ দিয়ে বুঝবা, পরে বলবা না ভাইয়া বুঝি নাই বুঝি নাই, একবারে বুঝো, না বুঝার মতো কিচ্ছু নাই, একদম সিম্পল। তরলে সান্দ্রতা কেন দেখতে পাচ্ছি আমরা জানো,
কারণ হচ্ছে এই যে তরলের অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে না, এই আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য তরল পদার্থের ভেতরে সান্দ্রতা ধর্মটা দেখা যায়। তাহলে তরলের সান্দ্রতার ভিত্তি কি বলো? আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা, এখন তুমি কি করলা? তাপ দিলা। আচ্ছা আমাকে বলো, তুমি যদি তরলে তাপ দাও তাহলে এই অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে না বলো? তুমি আর আমি যাই দূরে সরে সরে, তাই না? আরো দূরে চলে গেল। তাহলে এদের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বাড়লো না কমলো? আকর্ষণ কমলো। তাহলে আকর্ষণ যদি কমে সান্দ্রতা কেমন হবে? সান্দ্রতাও কমবে। তাহলে আমরা কি বললাম? তরলের সান্দ্রতার ভিত্তি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। যদি আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়ে তাহলে সান্দ্রতা বাড়ে, যদি আন্তঃআণবিক আকর্ষণ বল কমে তাহলে সান্দ্রতা কমে। যেমন আলকাতরার ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি, তাই সান্দ্রতা বেশি। পানির ক্ষেত্রে এটা কম, তাই সান্দ্রতা কম। এখন তুমি তাপ দিতেছো পানিকে, কেমন? আচ্ছা, পানিকে তাপ দিতেছো, তাপ দেওয়ার ফলে কি হলো? আন্তঃআণবিক আকর্ষণটা কমে গেল, ফলে সান্দ্রতাও কমে যাবে। তাহলে তরলে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক কি হবে? কমবে। এটার জন্য একটা সূত্রও আছে তোমাদের বইয়ে, কোনো অঙ্ক টঙ্ক আসবে না। log eta is equal to a plus b divided by t, এরকম একটা সূত্র আছে। কেমন? এটা যেন কে কিভাবে প্রমাণ করছে লেস ইম্পর্টেন্ট, বাট এখান থেকে যেটা কাজ হয় সেটা হচ্ছে মনে রাখতে পারো যে ইটার সাথে টি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তরলের ক্ষেত্রে এই সূত্র। এবার আসো গ্যাসের সান্দ্রতায় তাপমাত্রার প্রভাব। আচ্ছা, গ্যাসের সান্দ্রতাটা আমরা কেন দেখতে পাচ্ছি জানো? আন্তঃআণবিক আকর্ষণের জন্য না, গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ খুবই খুবই তুচ্ছ, তাই না বলো? কত দূরে দূরে অণু থাকে। তাহলে এখানে কেন তাহলে আমরা সান্দ্রতা দেখতে পাচ্ছি? কারণ হচ্ছে এর অণুগুলোর মধ্যে সংঘর্ষ। তুমি জানো গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে সংঘর্ষ লাগে এবং এই সংঘর্ষের জন্য ওদের মধ্যে আমরা সান্দ্রতা ধর্মটা দেখতে পাই। তাহলে গ্যাসের সান্দ্রতার ভিত্তি হচ্ছে এদের ভেতরকার সংঘর্ষ, রাইট? ওকে, এবার তুমি কি করলা? তাপমাত্রা বাড়াই দিলা। তাহলে আমাকে বলো, তাপমাত্রা বাড়াই দিলে তাদের মধ্যে সংঘর্ষ বাড়বে না কমবে? সংঘর্ষ বেড়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে গ্যাসের সান্দ্রতা কি হবে? খুব সিম্পল, সান্দ্রতাও তখন বেড়ে যাবে। তাহলে গ্যাসের সান্দ্রতা তাপমাত্রার সাথে কিরকম সম্পর্ক বজায় রাখে বলো? সমানুপাতিক সম্পর্ক। তো এই সম্পর্ক নিয়েও আমাদের একটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। সেটা কি? গ্যাসের সান্দ্রতার ক্ষেত্রে ইটা সমানুপাতিক রুট ওভার টি। তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে গ্যাসের সান্দ্রতা পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তরলের সান্দ্রতার জন্য তাপমাত্রার যে প্রভাব সেটা এই সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। শেষ। তাহলে আমরা তাপমাত্রার প্রভাবটা বুঝতে পারছি কিনা আমাকে জানাও, আমাকে একটু চ্যাটে জানাও যে ভাইয়া বুঝছি। বুঝছি, সবাই বুঝছি। আচ্ছা, ভেরি গুড। এইবার খুব মনোযোগ দিয়ে চাপের প্রভাবটা একটু বোঝার চেষ্টা করো। তরলে তুমি যদি চাপ দাও তখন ওদের অণুগুলো আরো কাছাকাছি আসবে এবং ওদের আন্তঃআণবিক আকর্ষণ কিন্তু আরো বাড়বে, তাই না বলো? অণুগুলো কাছাকাছি আসলে আন্তঃআণবিক আকর্ষণ বাড়বে না? তাহলে তরলের ক্ষেত্রে তুমি যদি প্রেসার বাড়াও তাহলে ওদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বাড়বে, দ্যাট মিন্স ওদের সান্দ্রতা গুণাঙ্ক বাড়বে। তাহলে প্রেসারের সাথে তরলের সান্দ্রতা গুণাঙ্ক সমানুপাতিক হারে বাড়ে। আচ্ছা, এবার আসো গ্যাসের ক্ষেত্রে। শেষ। গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রে তুমি যদি প্রেসার দাও, আচ্ছা গ্যাসের ক্ষেত্রে প্রেসার দিলে এই অণুগুলোকে কি খুব কাছাকাছি নিয়ে আসা সম্ভব? গ্যাসের অণুগুলোকে একদম তরলের মতো কাছাকাছি নিয়ে আসতে পারবা? পারবা না, খুব সহজে পারবা না। তাহলে গ্যাসের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণটা খুবই তুচ্ছ। এই চাপ প্রয়োগের ফলে আন্তঃআণবিক আকর্ষণে এরকম রিমার্কেবল কোনো চেঞ্জ হয়ে যায় না যেটা সান্দ্রতায় কোনো এক্সট্রা প্রভাব ফেলবে। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই বিজ্ঞানী ম্যাক্সওয়েল আমাদেরকে প্রমাণ করে দেখাইছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে এইটা আসলে মানে অলমোস্ট কি বলা যায় যে গ্যাসের সান্দ্রতাতে চাপের কোনো প্রভাব নেই। এটা কে প্রমাণ করছে? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল আমাদেরকে প্রমাণ করে বলে দিচ্ছে। তাহলে গ্যাসের সান্দ্রতার ক্ষেত্রে চাপের প্রভাব নাই। তো এই হলো আমাদের প্রভাব, সান্দ্রতার উপর তাপমাত্রা চাপের প্রভাব। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে, গুলাই ফেলবে না। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? আচ্ছা, এই প্রশ্নটা একটু উত্তর দাও দেখি।
পোল ওপেন করা যাচ্ছে না কেন? তাড়াতাড়ি দিয়ে ফেলো সবাই। শেষ শেষ করে দিচ্ছি। দেখো তোমরা 76% মানুষ বলছো কমে যাবে, এবং এটাই হওয়া উচিত। কিভাবে বললা এটা? আমরা একটু আগে পড়ে আসলাম না যে তরলের উপর তাপমাত্রার প্রভাবটা কিরকম? তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক কমে, দ্যাট মিন্স সান্দ্রতা কমে। তাহলে এখানে প্রশ্ন করছি যে তাপমাত্রা বাড়াইছি, রক্তও তো এক ধরনের তরল, তাহলে সান্দ্রতা কি হবে? তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, তাহলে উত্তর হবে কমে যাবে, এ হবে। কিন্তু এইটা অনেকাংশে সত্যি হয় না, কারণ তরলে এখানে সবকিছু কিন্তু তরল না। হ্যাঁ, এখানে কিন্তু প্রোটিন আছে, তারপর হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা আছে। তো অনেক সময় রক্তের সান্দ্রতাটা সব সান্দ্রতার ল মেনে চলে না। বাট এটা হচ্ছে কনসেপচুয়াল একটা কোশ্চেন, কেমন? কনসেপচুয়াল একটা কোশ্চেন, তোমরা অ্যান্সার কারেক্ট যারা দিছো তাদেরকে অভিনন্দন। আচ্ছা, প্রান্তিক বেগ। প্রান্তিক বেগ পড়ার আগে কি আমরা একটা নিয়ে নিব, কি বলে, একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিব? তোমরা কি বলো? চ্যাটে জানাও আমাকে ব্রেক যদি লাগে। আচ্ছা, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, আই এম ভেরি মাচ কনফিউজড উইথ ইউর অ্যান্সার্স। আচ্ছা, না 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 না, বেশি পড়ছে কেমন? আচ্ছা ভাই, গল্প করেন। আচ্ছা, গল্প করলে তো সময় ফুরিয়ে যায়, বুঝছো, টেরই পাওয়া যায় না কোন দিক দিয়ে সময় যাচ্ছে। পরে দেখবা যে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, আমাদের পড়া শেষ হয় নাই, কেলেঙ্কারি হয়ে যাবে, ব্যাপারটা ভালো হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা পড়েই ফেলি দোটানার মধ্যে, এটা পড়েই তারপর আমরা একটা ব্রেকে যাব 1 মিনিটের। ওকে, প্রান্তিক বেগ। দেখো, বৃষ্টির ফোঁটা তোমার গায়ে পড়তেছে, তোমার কি খুব কষ্ট হচ্ছে? গুলির মতো কি বিধতেছে? বিধতেছে না, আরামই তো লাগে, তাই না? বৃষ্টিতে ভিজলে মজাই লাগে। আচ্ছা, কিন্তু ঘটনা অনুযায়ী কি ছিল জানো? এই যে বৃষ্টির ফোঁটা, এটা যে নিচের দিকে পড়তেছে, পড়ন্ত বস্তুর নিয়ম অনুযায়ী ওর বেগ তো জি ত্বরণে বাড়ার কথা, তাই না? জি ত্বরণে বাড়ার কথা ছিল। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনে ফেলো, যাদের হচ্ছে খুব বেশি বিরতি দরকার ওরা একটু মনোযোগ দিয়ে এই টপিকটা শুনে ফেলো। তারপর হচ্ছে আমরা এই, আচ্ছা কেউ বলতেছে আমার চ্যাট পড়েন না। আচ্ছা, এত চ্যাট তোমরা করো, এত মেসেজ তোমরা দাও যে আমি পড়াবো না চ্যাট পড়বো, সেটা আমি জানি না, বুঝতে পারছো? এই জন্য তোমরা কেউ মন খারাপ করো না যদি তোমাদের কারোটা আমি পড়তে না পারি। আজকে আজকে মোটিভেশন লাগবে, অনেকে বলতেছে আজকে মোটিভেশনের সময় কম। চলো তাহলে পড়ি। দেখো, বৃষ্টির ফোঁটাটা জি ত্বরণের নিচের দিকে পড়তে পড়তে থাকতো, তাই না, পরন্ত বস্তুর নিয়ম অনুযায়ী। এবং এই ফোঁটাটা যখন তোমার গায়ে এসে পড়বে, তখন এর বেগ এত বেশি এত বেশি এত বেশি হওয়ার কথা ছিল, একদম একটা গুলির বেগের মতো হওয়ার কথা ছিল। বাট এত বেগ তো হচ্ছে না। কেন হচ্ছে না সেটা সম্পর্কেই আমরা জানবো। কেন বৃষ্টির বেগটা এত বেশি হচ্ছে না? কারণ বৃষ্টির ফোঁটাটা যখন নিচের দিকে পড়তেছে, বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে পড়তেছে, তখন একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল বা তার ওজন, তাই না? বৃষ্টির ফোঁটাটার ওজন কাজ করতেছে নিচের দিকে। বাট এর চারপাশে কি বায়ুমণ্ডল আছে না? চারপাশে বায়ুমণ্ডল, বাতাস, বাতাসের অণু। এবং সে যত উপর থেকে নিচের দিকে আসতে থাকবে, এই বাতাসের অণুর ঘনত্ব কিন্তু আরো বাড়তে থাকবে, বুঝছো? বাতাসের অণু কিন্তু ঘন থেকে আরো ঘনতর হইতে থাকবে। আচ্ছা, এই বাতাসের অণু কি করবে? এই বাতাসের অণু ভেদ করেই তো এই এই পানির অণুটাকে পড়তে হবে, তাই না? আচ্ছা, তখন এই বাতাসের অণুগুলো একটা ঊর্ধ্বমুখী বল প্রদান করবে, এই অণুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রদান করবে। এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা, এটা এক ধরনের সান্দ্র বল, কেমন? সেটা হচ্ছে, আমরা এটাকে আমরা নীল এফ দিয়ে আমরা মার্ক করলাম। তাহলে বস্তুটা, পানির ফোঁটাটা পড়া শুরু করলো, কিছুক্ষণ তার এই কি বলে অভিকর্ষজ বল এমজি, ওজন, এটা নিয়ে পড়তে থাকলো। কিন্তু সে যত নিচের দিকে পড়তে থাকবে, ততই এই সান্দ্র বলের মানটা বাড়তে থাকবে, বুঝতে পারছো? এবং বাড়তে বাড়তে একটা সময় কি হয়ে যাবে, এই যে লাল এফ এবং নীল এফ এরা সমান হয়ে যাবে। মানে এর অভিকর্ষজ বল এবং যেটা নিচের দিকে কাজ করতেছে এবং উপর দিকে ঊর্ধ্বমুখী বল, দুইটা সমান হয়ে যাবে। দুইটা যদি সমান হয়ে যায়, দুইটা কিন্তু বিপরীত দিকে কাজ করতেছে, তাই না? তাহলে একটা আরেকটাকে কিন্তু এলিমিনেট করে দিবে, একটা আরেকটাকে সরাই দিবে, একটা আরেকটার কোনো কাজ রাখবে না। তাহলে নিট বল কত হবে বলো? নিট বল হবে 0। এই বস্তুটার উপর তখন আর কোনো বল কাজ করবে না। আচ্ছা আমাকে বলো, বল যদি 0 হয় তাহলে ত্বরণ কত?
কোনো কিছুর উপর বল প্রয়োগ না করলে ত্বরণ সৃষ্টি হবে? হবে না। তাহলে ত্বরণও শূন্য। তাহলে মনে করি আমরা এই অবস্থায় এসে বস্তুটার নিট বল শূন্য হয়ে গেছে, মানে ত্বরণ শূন্য হয়ে গেছে। তো এই অবস্থাতে সে মনে করো ভিটি বেগ অর্জন করছিল। এখন তার পরবর্তী ভবিষ্যৎ কি তার? তার যেহেতু কোনো ত্বরণ নাই, সে যেই বেগটা অর্জন করছিল সেই বেগ নিয়েই সে নিচের দিকে পড়তে থাকবে, তাই না বলো? তাহলে এই যে যেই বেগটা নিয়ে সে নিচের দিকে পড়তে থাকলো, এই বেগটাকে আমরা বলতেছি প্রান্তিক বেগ, বা এটার আরেকটা নাম কি? অন্তবেগ। অন্তবেগ, বা আরেকটা নাম কি, ইংরেজি নামটা কি? টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, যাই হোক। সো এই হচ্ছে প্রান্তিক বেগ। আচ্ছা, এখন এই প্রান্তিক বেগটা তো বুঝছো, তাহলে বৃষ্টির ফোঁটাটা এই জন্য সমবেগে পড়তে থাকে, ওর বেগটা পুরো রাস্তা জুড়ে বৃদ্ধি পায় না। ত্বরণটা একটা সময় এসে ত্বরণটা আর থাকে না। কেন থাকে না? কারণ ঊর্ধ্বমুখী বল এটা অনেক বেশি হয়ে যায়, বাতাসের যে সান্দ্র বল। তাহলে আমাদের আহ প্রান্তিক বেগ কি কি ব্যাপারের উপর নির্ভর করে এইগুলো আলোচনা করে বিজ্ঞানী স্টোকস সে একটা সূত্র দিচ্ছে। স্টোকসের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু 2r স্কয়ার। ও আচ্ছা, একটু বলে নেই আর মানে কি। আর মানে হচ্ছে এই যে পানির যে খণ্ডটা, গোলকটা পড়তেছে, পানির গোলকটা পড়তেছে না, বৃষ্টির ফোঁটাটা, এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। আচ্ছা, এই পানির ফোঁটার একটা ঘনত্ব আছে, সেটাকে আমরা বলতেছি রো। এগুলো কি লাল দিয়ে লিখি, দাঁড়াও। এটা হচ্ছে রো, ব্যাসার্ধটা হচ্ছে আর। আচ্ছা, বাতাসের মানে যে মাধ্যম দিয়ে সে পড়তেছে সেই বাতাসের একটা ঘনত্ব আছে, সেই ঘনত্বটা হচ্ছে মনে করো আমরা ধরলাম সিগমা। এই বাতাসের একটা সান্দ্রতা গুণাঙ্ক আছে, মাধ্যমের একটা সান্দ্রতা গুণাঙ্ক, সেটাকে আমরা ধরলাম হচ্ছে ইটা। তো দেখো, এই ব্যাপারগুলোকে বিবেচনায় নিয়ে আমরা যদি টার্মিনাল ভেলোসিটির একটা সমীকরণ দাঁড় করাই, সেটা হবে 2r স্কয়ার ডিভাইডেড বাই 9 ইন্টু রো মাইনাস সিগমা। মানে কি? বৃষ্টির ফোঁটার ঘনত্ব বিয়োগ বাতাসের ঘনত্ব ইন্টু জি ডিভাইডেড বাই কি বলো, ইটা। তাহলে এইটা হচ্ছে স্টোকসের সমীকরণ। বিজ্ঞানী স্টোকস প্রান্তিক বেগের জন্য এই সমীকরণটা দিয়ে গেছে। এই সমীকরণ থেকে তোমার বইয়ে 3টা সিদ্ধান্ত লেখা আছে। 3টা সিদ্ধান্ত এই সমীকরণ থেকেই তুমি পারবা, খালি বাংলা করে দিচ্ছে সমীকরণটাকে কিরকম। যেমন একটা লিখা, টার্মিনাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু আর স্কয়ার, যে গোলকটা পড়তেছে তার ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। এই সমীকরণ থেকে আমরা দেখতে পারতেছি। আরেকটা কি বলছে? যে মাধ্যম দিয়ে পড়তেছে সেই মাধ্যমের ব্যস্তানুপাতিক, এটাও আমরা এই সমীকরণ থেকেই দেখতে পারতেছি। আরেকটা কি বলছে? পড়ন্ত বস্তুটা এবং তার আশেপাশের মাধ্যমের ঘনত্বের যে পার্থক্য, সেই পার্থক্যের সমানুপাতিক। তো এই 3টা পয়েন্ট, এই 3টা কথা জাস্ট তোমার বইয়ে পয়েন্ট আকারে বাংলায় লিখছে আর কি, প্রান্তিক বেগ সম্পর্কে কিছু তথ্য। তাহলে সেই তথ্যগুলো তোমরা এই সমীকরণটা মনে রাখলে এমনিতেই তোমাদের মনে থাকবে, তাই না বলো? তাহলে প্রান্তিক বেগটা আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন আমাদের কথা অনুযায়ী আমরা কি করব? একটা বিশ্রামে যাব 1 মিনিটের, কেমন? 1 মিনিট তোমরা স্ক্রিনের দিকে তাকায় থাকবা না? আচ্ছা, অনেকে বলছে ভাই সিগমা কি? আচ্ছা, আমি বলছি যে সিগমা হচ্ছে গিয়ে বাতাসের ঘনত্ব, রো হচ্ছে গিয়ে এই যে যে বস্তুটা পড়তেছে, পানির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, তার ঘনত্ব, বৃষ্টির ঘনত্ব। আচ্ছা, তো তোমরা বিশ্রাম করে ফেলো, চ্যাটে লিখবা না এখন, কোশ্চেন করবা না, কিচ্ছু না, 1 মিনিট স্ক্রিন থেকে চোখ সরায় রাখবা। রেডি?
রাইট। তো আমাদের 1 মিনিট হয়ে গেছে, তোমরা এবার চোখ খুলে ফেলো। আচ্ছা, আশরাফুল আমাদেরকে প্রশ্ন করছে, মনে করেন ভাই আমি কিছুই জানি না, এখন আমি মেডিকেলের প্রিপারেশন নিতে যাচ্ছি, এটা কি পসিবল? অবশ্যই পসিবল, কেন পসিবল না? তোমার হাতে দেখো কি অফুরন্ত সময়। তো তুমি জাস্ট ঠিকঠাক মতো পড়বা। কবে তোমার পরীক্ষা হবে তুমি জানো না। হ্যাঁ, তুমি এক একটা করে বই বই ধরবা, একটা করে চ্যাপ্টার ধরবা, ভাজা ভাজা করবা, ভাজা ভাজা করে রেখে দিবা। তাহলে তো তুমি সমান হয়ে গেলা অন্যদের। অন্যরা অনেকে ঝিমাচ্ছে, আগে ভালো মতো পড়ছিল, এখন ঝিমায় ঝিমায় পিছাচ্ছে। তো তুমি আগে পড়ো নাই, এখন তুমি বুঝতে পারছো যে না পড়া উচিত। তো স্টার্টস ফ্রম টুডে, আজকে থেকেই একদম ফাটায় পড়া শুরু করে দাও। মেডিকেল লাইফ কেমন? আচ্ছা আচ্ছা, অনেকে আবার বলতেছে আমার ডায়লগ তাই না বল, আমি তাই না বলো বলি। আচ্ছা, আমি খেয়াল করি নাই। আপনার চশমার পাওয়ার কত? আচ্ছা, আমার চশমার পাওয়ার কম, হ্যাঁ, 1 পয়েন্ট, একটাতে -1.25, একটাতে বোধ হয় 1। সেকেন্ড টাইমে কি ডিএমসি তে চান্স পসিবল? দেখো, অসম্ভব বলে কিচ্ছু নাই, বুঝছো? কেন নাই? তুমি ধরো ফার্স্ট ইয়ার মতো একটা পরীক্ষা দিলা, তোমার 5 নাম্বার কেটে নিলে কি তুমি ডিএমসি তে থাকবা না? এক্সামের সময় আপনি কত আওয়ার পড়তেন? কোন এক্সাম? এক্সামের সময় আমি সবসময় পাগলের মতো পড়ি। এক্সামের আগে আমি পাগলের মতো পড়ি, বুঝছো? আমি ধরো আমার মেডিকেলে যখন এক্সাম থাকে তখন আমি ধরো রাত্রে, অনেকে বলে যে এক্সামের আগে পড়া উচিত না, ঘুমায় পড়ো, কিন্তু আমি এইসব নিয়ম মানতে পারি না। তখন আমি কি করি জানো? তখন আমি হচ্ছে ধরো 2টা 3টা পর্যন্ত পড়ি, তারপর হচ্ছে শর্ট কিছু ন্যাপ নেই, মানে অল্প ঘুম। ধরো 20 মিনিট ঘুমাই, উঠি, আবার আধা ঘন্টা পড়ি, পড়ে ঘুম ঘুম লাগে, আবার একটু ঘুম মারি, আবার 1 ঘন্টা পড়ি, আবার উঠি, আবার পড়ি, বুঝছো? তো পরীক্ষার আগের রাতটা আমার এইভাবে যায়, বারবার রিভিশন দিয়ে দিয়ে। বিসিএস ট্রাই করেন নাই? এই, আমি তো এমবিবিএস পাস পাস করি নাই। আমি বিসিএস কেন ট্রাই করব? আপনি কি বিষয়ে ডাক্তার হবেন এগুলো আমি জানি না, আমি পড়ে নেই আগে, হ্যাঁ, 5th ইয়ারে উঠে নেই, এই বুঝে নেই মেডিসিন সার্জারি এইগুলা, তখন আমি সিদ্ধান্ত নিব। যাক, তো চলো আবার পড়াই ফিরি আমরা, কেমন? নয়তো কিন্তু আমরা শেষ করতে পারবো না। কোন ইয়ারে আছেন? 4th ইয়ারে? খুললে 5th ইয়ারে উঠবো আশা করি। অ্যাডমিশনের আগে কত আওয়ার পড়তেন? অ্যাডমিশনের আগে মানে আমাদের সিলেবাসটা শেষ করতে যতক্ষণ পড়তে হতো আমি পড়তাম। আমার মা ঘুমানোর সময় দেখতো যে আমি পড়তেছি, সকালে উঠে দেখতো আমি পড়তেছি, এরকম ঘটনা ঘটতো। কেমন? এবং প্রত্যেকটা ছেলে মেয়ে যারা চান্স পাইছে ওদের জীবনে এই ঘটনাগুলো আছে। এমনি এমনি হয়ে যায় না, কিচ্ছু এমনি এমনি আসবে না তোমার জীবনে, এফোর্ট দিতে হবে, বুঝছো? এইচএসসি কবে হবে আমি জানি না। এম কি ছিল মেডিকেলে পড়বেন? অবশ্যই, শুরু থেকেই এম ছিল। শাওন ভাই কোন বিষয়ের ডক্টর ভাই জিজ্ঞেস করছে। আচ্ছা, আমি এই যে তোমাদের হচ্ছে ট্র্যাপে পড়ে গেছি, তোমাদের ট্র্যাপ হচ্ছে তোমাদের কথার উত্তর দেওয়া। উত্তর দেওয়া শুরু করলে তারপরে আমরা শেষ করতে পারি না, আমরা আর পড়ায় আসতে পারি না। কোন কলেজ ছিলাম? আনন্দমোহন কলেজ। এই রিজভি পড়ানো শুরু করো, সিলেবাসের কি হ্যাঁ। কোনো শেষ আছে? অবশ্যই আছে। যেমন আজকের এই যে তোমার সিলেবাস ফিজিক্সের, হ্যাঁ, এইটা তুমি ধরো ইসাক স্যারের বই থেকে পড়লা। তারপর ধরো তুমি এক্সট্রা ইনফরমেশন অন্যান্য বই থেকে পড়লা, মানে বা সাজানো গোছানো যদি কোথাও থাকে, মেরিট ট্রিক্স যদি থাকে সেখান থেকে পড়লা। তারপর তুমি কি করবা? তারপর হচ্ছে তুমি বিভিন্ন কোশ্চেন সলভ করবা। সেই তো, বিভিন্ন কোশ্চেন সলভ করলে এই চ্যাপ্টার থেকে, আগের বছর কোশ্চেন সলভ করলা, এই তো হয়ে গেল প্রিপারেশন শেষ, সিলেবাসের শেষ। ওকে, চলো আমরা পড়ি। ও, এই পোল কোশ্চেনটা তো তখন দেওয়া দরকার ছিল। এই দেখি কতটা মনে আছে তোমাদের, দাও অ্যান্সার দাও। এক্সটেম্পোর। এই পোল ওপেন হচ্ছে না কেন? দেখি কতটা মনে আছে। হ্যাঁ, আর 5 সেকেন্ড, তাড়াতাড়ি দিয়ে ফেলো সবাই। তাহলে আমরা শেষ করে দেই, হ্যাঁ? আচ্ছা, সো তোমরা 54% মানুষ অ্যান্সার করছো তেল,
আচ্ছা, সো এই তেলটাই অ্যান্সার। মেডিট্রিক্স আর ইসাক স্যারের বই কি এনাফ? হ্যাঁ এনাফ, পড়ো আগে এইগুলা। আচ্ছা, নিচের কোন গোলকটা কম প্রান্তিক বেগ প্রাপ্ত হবে? দেখো এদের তুমি কি জানো, সবগুলার কি তুমি সবগুলার সান্দ্রতা সম্পর্কে একটু আগে জেনে আসছো না? যে বায়ুর থেকে পানির সান্দ্রতা বেশি, পানির থেকে দুধেরটা বেশি, দুধের থেকে তেলের বেশি, জেনে আসছো না এগুলা? আচ্ছা, তাহলে তুমি কিছুক্ষণ আগে যে পড়লা, এই যে একটা সমীকরণ, যে তুমি একটা সিদ্ধান্তে যে আসলা স্টোকসের সমীকরণ থেকে, যে প্রান্তিক বেগ সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক, তাহলে এইখানে যার সান্দ্রতার গুণাঙ্ক সব থেকে বেশি হবে তার ক্ষেত্রেই তো প্রান্তিক বেগ সব থেকে কম হবে, তাই না বলো? রাইট। তাহলে এখানে কোনটার সান্দ্রতার গুণাঙ্ক সব থেকে বেশি তুমি জানো? তেলের সান্দ্রতা গুণাঙ্ক সব থেকে বেশি, তাই সিম্পল উত্তর তেল। এখানে ঘনত্ব বিচার করেও তুমি প্যারা নিয়ে করতে পারো, কিন্তু ঘনত্ব থেকে তুমি সান্দ্রতা গুণাঙ্কের হিসেবটা জানো, তুমি সান্দ্রতা গুণাঙ্ক দিয়ে বলে দিলা তেল। বুঝছো? যার সান্দ্রতা গুণাঙ্ক বেশি তার প্রান্তিক বেগ কম। যদি অপশন আলকাত্রা থাকতো আলকাত্রা অ্যান্সার হইতো। এবার আসো পৃষ্ঠটান। পৃষ্ঠটানের ভিডিও তোমরা দেখতে পারো ইউটিউবে সার্চ দিয়ে, তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। স্লো মোশনে দেখলে দেখবা যে ওই যে আহ মাকড়সা বা ছোট ছোট প্রাণী যেগুলো পানির উপর দিয়ে হাঁটে, হ্যাঁ, দেখে মনে হবে যে পানির উপরিতলটা যেন একটা কার্পেট, যেন এখানে একটা পাতলা আবরণ আছে। এই কার্পেটের উপর যেন ওই কি বলে, ওই ছোট ছোট প্রাণীগুলো হাঁটতেছে, পোকাগুলো হাঁটতেছে। বুঝছো? আচ্ছা, পৃষ্ঠটানটা কেন হয়? দেখো কেন পৃষ্ঠে একটা টান অনুভব হয়, এটা নিয়ে ল্যাপ্লাস তার আণবিক তত্ত্বে ব্যাখ্যা করছে। ধরো এটা একটা পানির অণু, এই পানির অণুটাকে দেখো, এই অণুটা টানবে, এই অণুটা টানবে, এই অণুটা আন্তঃআণবিক আকর্ষণ বলে টানবে, সেও টানবে, সেও টানবে, সে টানবে, সবাই টানবে। তাহলে এই পানির অণুটাকে চারপাশ থেকে সবগুলো অণু টানবে, বিভিন্ন দিক থেকে টানবে। আলটিমেটলি এই অণুটা কোনো একটা স্পেসিফিক দিকে কিন্তু কোনো বল বা কোনো টান কিন্তু ফিল করবে না। তাহলে এইটার নিট, টানাটানির ফলে নিট যেই বল সেটা এখানে শূন্যই থাকবে। কিন্তু দেখো এই যে পানির অণুটা, এই পানির অণুটাকে এই পানির অণুটা টানবে, সেও টানবে, সেও টানবে, সেও টানবে। আচ্ছা, দেখো সবাই নিচের দিকে টানতেছে, উপর দিক থেকে কিন্তু কোনো পানির অণু টানতেছে না, টানতেছে? টানতেছে না। তাহলে এই পানির অণুটা কোন দিকে একটা টান ফিল করবে বলো? নিচের দিকে ডেফিনেটলি, রাইট? সো পানির সারফেসে একদম উপরের লেয়ারে যে অণুগুলো থাকে, ওরা এরকম নিচের দিকে একটা, এই যে ছোট ছোট অণুগুলো নিচের দিকে এরকম একটা টান ফিল করে। কেমন? এই টানের ফলেই আমি যেটা বললাম একটু আগে, যে মনে হয় পানির উপরিতলে একটা পাতলা কার্পেট বিছানো, ওই ছোট ছোট প্রাণীরা যখন হাঁটে। প্রমোশনের ভিডিওগুলো দেখলে বুঝবে। সো এইটাকে আমরা বলতেছি পৃষ্ঠটান। আচ্ছা, এখন এইখান থেকে আচ্ছা আরো একটা ব্যাপার, পৃষ্ঠটান কেন ভাই, পৃষ্ঠটান কি করে? দেখো পৃষ্ঠটানের জন্য তরল পদার্থ সবসময় কম ক্ষেত্রফল ধারণ করতে চায়। ওরা মানুষের মতো না, আমরা তো হিংসুটে, আমরা তো সবসময় অন্যের জায়গা দখল করে ফেলতে চাই, ছোটবেলা থেকেই বেঞ্চিতে সিট রাখা থেকে শুরু করে। কিন্তু পানি ওই রকম না। দেখো পানি তো বিপুল বৃহৎ, পৃথিবীর 2/3 পানি। ওরা যদি চাইতো যে আমরা সব জায়গায় দখল করে রাখবো, তাহলে তো আমাদের জন্য বেঁচে থাকাই কঠিন হয়ে যেত। কিন্তু পানি কি চায়? পানি চায় সবসময় কম ক্ষেত্রফল ধারণ করার জন্য। দ্যাটস ওয়াই একটা পানির ফোঁটা চতুর্ভুজ আকৃতির হয় না, ত্রিভুজ আকৃতির হয় না, এরকম হয় না, কিরকম হয়? গোল্লাকৃতির হয়। কেন গোল্লাকৃতির হয়? কারণ গোল্লাকৃতির হলে পরেই সব থেকে কম ক্ষেত্রফল ধারণ করা হচ্ছে, সব থেকে কম ক্ষেত্রফল লাগতেছে তাদের, এবং পানির অণুগুলো সবসময় কম ক্ষেত্রফল ধারণ করে রাখতে চায়। তো পানির মতো হতে চাও? হয়ে গেলে খুব ভালো, কম জায়গা নিয়ে থাকবা, ছোট্ট মানুষ, তুচ্ছ মানুষ জগতের তরে, তাই না? নিজের মতো থাকবা, নিজের মতো জীবনটা পার করে একটা সময় মরে যাবা, শেষ। আচ্ছা, এখান থেকে দেখো আমরা দুই রকমের আকর্ষণ বল পাবো। একটা কি জানো? এই দেখো পানি পানিকে টানবে, রাইট? তাহলে এখানে একই ধরনের পদার্থের দুইটা অণু, একই অণু একে অন্যকে টানতেছে, এরকম টানাটানিকে আমরা বলবো, এরকম বলকে আমরা বলবো সংশক্তি বল। এটা তোমরা জানো না? সংশক্তি বল। আবার এই পানির অণুটাকে মনে করে বাতাসের অণুটা টানতেছে, তাহলে এই ঘটনাটাকে কি বলবো বলো? আসঞ্জন বল।
তাহলে আসঞ্জন বল মানে কি? যখন দুইটা ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণ হবে সেটাকে আমরা বলবো আসঞ্জন বল। সেম ধর্মের সেম দুইটা মলিকিউল অণুর মধ্যে আকর্ষণ হবে সেটাকে বলবো সংশক্তি বল। মেডিকেলে আগের বছর আসছে, অবশ্যই পারতে হবে, অবশ্যই বুঝতে হবে কি সংশক্তি বল কি আসঞ্জন বল। আচ্ছা, পৃষ্ঠটানের একটা সমীকরণ আছে, সেটা কি? T is equal to F by L। আচ্ছা, F মানে কি? F মানে হচ্ছে যেই পরিমাণ বল পৃষ্ঠে পানি প্রদান করতেছে। এল মানে কি? যেই পরিমাণ জায়গা জুড়ে সেটা প্রদান করতেছে সেইটা। কিরকম? এইটা তোমাদের বইয়ে একটা পরীক্ষা আছে এরকম, তাই না? এই যে এখানে একটা সাবানের ফিল্ম লাগাইছো। আচ্ছা, তো এই সাবানের ফিল্মটা, এই যে এটা মনে করো মুভেবল একটা মানে বাহু। তো সাবানের ফিল্মটা এটাকে এরকম করে টানে, ভেতর দিকে টানে। সাবানের ফিল্ম মানে বুঝছো তো তোমরা, যে ওই যে ইসের মধ্যে শ্যাম্পু গুলায় বা সাবান গুলায় একটা ছোট্ট বোতলের মধ্যে নিয়ে ওইটার মধ্যে এরকম একটা গোল্লাকৃতির একটা হ্যান্ডেলওয়ালা একটা জিনিস এটা ডুবাও, তারপর সেটার মধ্যে একটা ফিল্ম লাগে, তারপর সেখানে ফু দাও, তারপর বুদবুদ করে চারপাশটা ভরে যায়। ওই যে একটা ফিল্ম, একটা স্বরের মতো লাগলো, এটাই হচ্ছে আমাদের সোপ ফিল্ম বা সাবানের ফিল্ম। আচ্ছা, তাহলে সাবানের ফিল্মটা দেখো এই রেখাটাকে টানতেছে এইদিকে, কিন্তু এই সাবানের ফিল্মের কয়টা স্তর আছে বলো? এই উপরের দিকে একটা স্তর, নিচের দিকে আরেকটা স্তর, উপরের দিকে একটা পৃষ্ঠ, নিচের দিকে আরেকটা পৃষ্ঠ, তাই না? তাহলে এইখানে আমাদের এল হিসেবে আমরা কি বিবেচনা করব? এল হিসেবে আমরা এই যে এই রেখাটার দৈর্ঘ্য যদি ছোট হাতের এল হয়, তাহলে এল হিসেবে আমরা বিবেচনা করব 2L। কেন? কারণ এখানে পৃষ্ঠ দুইটা, একটা উপর দিকের পৃষ্ঠ, একটা নিচের দিকের পৃষ্ঠ, রাইট? সাবানের ফিল্মের দুইটা তল না, উপরের তল নিচের তল। তো দুইটা তল দুইটা পৃষ্ঠ, তাই পৃষ্ঠ টানো দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে তখন L ইজিক্যাল টু আমরা 2L বসাবো। আচ্ছা, ধরো একটা বর্গাকৃতির একটা জিনিসকে তুমি পানিতে রাখছো, তাহলে পানি এর উপর পৃষ্ঠটান প্রয়োগ করবে। আচ্ছা, তো এখানে মনে করো F বল প্রয়োগ করতেছে পানি, কতটা জায়গা জুড়ে করতেছে? এই যে একটা লেংথ L, বর্গ যেহেতু তাহলে সবগুলা বাহুই L, তাহলে কতটুকু জায়গা জুড়ে করতেছে? L প্লাস L প্লাস L প্লাস L, তাহলে কি বসাবা? 4L। তাহলে যদি একটা বর্গক্ষেত্রের উপর পানির পৃষ্ঠটান তুমি হিসেব করতে যাও, তখন L ইজিক্যাল টু কি বসাবা? 4L। বুঝা গেছে? আচ্ছা, L এর মানটা বসানোর মধ্যেই আসলে সবকিছু। আচ্ছা, মেডিকেলে এটা আসবে না, মেডিকেলে কি আসবে? মেডিকেলে আসবে যে পৃষ্ঠটানের একক কি। বলে ফেলো তো ঝটপট, পৃষ্ঠটানের একক কি? পৃষ্ঠটানের একক পারবা না কেউ? নিউটন পার মিটার, খুব সিম্পল, নিউটন পার মিটার। এফ এর একক নিউটন, এল এর একক মিটার, শেষ, নিউটন পার মিটার। আচ্ছা, মাত্রাও পারবা জানি। তাহলে এই গেল মোটামুটি পৃষ্ঠটান থেকে আলোচনা। দেখে ফেলছো নাকি? শিট। আচ্ছা, সমস্যা নাই, এটা বোঝানোর আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝাই নিতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে ওই যে সংশক্তি আসঞ্জন বলটা একটু করে বললাম না? আচ্ছা, এখানে প্রশ্ন করছি হচ্ছে, মানে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে একটা পদার্থ অন্য একটা পদার্থকে ভিজাবে কি ভিজাবে না, তুমি সেটা কিভাবে মেজার করবা? দেখো, মনে করো তুমি আমি বললাম যে আমি একটু পানি খাবো, আমাকে একটু পানি দাও। তুমি কি করলা? তুমি গ্লাসটা সুন্দর করে ধুয়ে আমার জন্য পানি নিয়ে আসলা। আচ্ছা, সেই গ্লাসটা যে ধুইলা, গ্লাসের গায়ে তবু এরকম ফোঁটা ফোঁটা পানি লেগে থাকে না বলো? আচ্ছা, তার মানে কি? পানি গ্লাসকে ভেজায়, বাইরের দিক থেকে পানিটা গ্লাসের গায়ে গায়ে লেগে থাকে। কেন লেগে থাকে বলতে পারবা? কারণ এটা মনে করো গ্লাসের অণু, এটা হচ্ছে আমাদের পানির অণু, পানির অণুটা আমরা নীল দেই, এটা মনে করো পানির অণু। সো এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, এটাকে আমরা কি বলি বলো? গ্লাসের অণু আর পানির অণুর মধ্যে আকর্ষণ বল আসঞ্জন বল। তাহলে যদি আসঞ্জন বলের মানটা বেশি হয়, তাহলে কি কাঁচটা কি করবে? এই পানিগুলোকে ধরে রাখবে, অলওয়েজ নিজে ভেজা ভেজা থাকবে। তাহলে তখন আমরা বলতে পারবো যে পানি কাঁচকে ভিজায়, রাইট? আচ্ছা, এখন আমি পানি নিলাম না, এই গ্লাসের মধ্যে আমি পারদ দিলাম, পারদ ঢিল মারলাম মনে করো গ্লাসের গায়ে, দেখবা একটা পারদও গ্লাসের মধ্যে লেগে নাই, সবগুলা পারদ বেয়ে বেয়ে পড়ে গেছে, একটা পারদও গ্লাসের গায়ে লেগে নাই। কেন লেগে নাই? কারণ
এখানে পারদের অণুর মধ্যে, এটা একটা পারদের অণু, এটা আরেকটা পারদের অণু, পারদ বা মার্কারি, এদের মধ্যে যেই, আচ্ছা এটা যেই সংশক্তি বল সেটা অনেক শক্তিশালী, সেটা এই যে কাঁচ আর পারদের মধ্যে যে আসঞ্জন বল, সেটার থেকে এই সংশক্তি বলটা অনেক বেশি শক্তিশালী। তাহলে কাঁচ কিন্তু পারদকে ধরে রাখতে পারে না, পারদ তার অন্য একটা অণুর দিকে ধাবিত হয় সংশক্তি বল বেশি হওয়ার জন্য, এবং সে আলটিমেটলি ঝরে পড়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? ভিজাইতে পারার জন্য এই যে গ্লাসে যে পানি দিয়ে ভিজতেছে, কি শর্তটা মানতে হবে? গ্লাস এবং পানির আসঞ্জন বল বেশি হইতে হবে। কিসের থেকে বেশি হইতে হবে? পানির মধ্যে যে সংশক্তি বলটা আছে সেটার থেকে বেশি হইতে হবে। যদি বেশি হয় আসঞ্জন বলটা, সংশক্তি বলটা, তখন কি হইতে হবে বলো? কম হইতে হবে। সংশক্তি বলটা কম হইতে হবে এবং আসঞ্জন বলটাকে বেশি হইতে হবে। যদি এই দুইটা শর্ত মানে, তাহলেই কেবলমাত্র পানি গ্লাসকে ভেজাবে, তাই না বলো? আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে চলো আমরা এই পোল কোশ্চেনটার অ্যান্সার দিই। সবাই ভোট দিয়ে ফেলো তাড়াতাড়ি, 5 সেকেন্ড আর। ওকে, শেষ করে দিচ্ছি। আচ্ছা, ভেরি গুড, তোমরা 80% এর বেশি মানুষ সঠিক উত্তর দিচ্ছ, মানে ম্যাক্সিমাম বুঝতে পারছো, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, তাহলে বৃষ্টির ফোঁটা কচু পাতাকে ভেজায়। কচু পাতা যদি আমরা একটা মোটামুটি আঁকার চেষ্টা করি, একটা কচু পাতা দেখবা, কচু পাতার এইখানে তুমি যদি পানি দাও, তাহলে পানিগুলো আলটিমেটলি গড়ায় কিন্তু এইখানেই চলে আসে, তাই না? কেন চলে আসে বলো তো? কারণ পানির অণুর প্রতি পানির অণুর যে সংশক্তি বল সেটা অনেক বেশি। কচুর পাতার যে কিউটিকল আছে, সেই কিউটিকলের অণু আর এই পানির অণু, এদের মধ্যে যে আসঞ্জন বল সেটা অত বেশি না, তাই কচু পাতা সেই পানিটাকে ধরে রাখতে পারে না। অন্য পানির অণুগুলো সেই পানিটাকে টান মেরে নিয়ে চলে আসে, কাজেই সংশক্তি বল বেশি হয়, কচু পাতা ভিজে না। কিন্তু আম পাতা কিন্তু ঠিকই ভিজে, বুঝতে পারছো? কিন্তু কচু পাতা ভিজে না। আচ্ছা, এটা কিছু নাই। এবার আমরা দেখবো পৃষ্ঠ শক্তি। আচ্ছা, জটিল করা যাবে না, সিম্পলি যতটুক লাগে দেখো। একটা বস্তু, তার আদি ক্ষেত্রফল ছিল মনে করো A1। আচ্ছা, এর পরবর্তীতে তার ক্ষেত্রফল চেঞ্জ হলো, মনে করো অনেকগুলো ছোট ছোট গোল্লায় বিভক্ত হলো, তাহলে তার ক্ষেত্রফল বেড়ে গেল, তার ক্ষেত্রফল বেড়ে হলো A2। তাহলে তার ক্ষেত্রফলের পরিবর্তন ডেল A ইজিক্যাল টু কি বলো? A2 মাইনাস A1। আচ্ছা, এই ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলের পরিবর্তন, এই 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের পরিবর্তন করতে যে তোমাকে যেই পরিমাণ কাজ করতে হয়, সেই কাজটাকেই আমরা বলবো পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি E ইজিক্যাল টু আমরা লিখতে পারি W বাই ডেল A। ডেল A ইজিক্যাল টু 1 বসাইলে E ইজিক্যাল টু W। তাহলে যেই পরিমাণ কাজ করতে হয় একক ক্ষেত্রফলের পরিবর্তন সাধন করতে, সেটাকেই আমরা বলবো পৃষ্ঠ শক্তি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, পৃষ্ঠ শক্তির একক কি বলো দেখি? জুল পার মিটার স্কয়ার, সিম্পল। আচ্ছা, এখন তোমরা বলবো ভাইয়া শক্তির একক তো জুল, তাহলে পৃষ্ঠ শক্তি তো একটা শক্তি, তাহলে এটা কেন জুল পার মিটার স্কয়ার? কারণ এটা শুধু শক্তি না, এটা একটা পৃষ্ঠের শক্তি, একটা তলের শক্তি। সেই পৃষ্ঠের, সেই তলের একটা ক্ষেত্রফল আছে, সেটাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে, নয়তো পৃষ্ঠটা কি ছোট না বড় তুমি বুঝতে পারবা না, তুমি মান পাবা উল্টা পাল্টা। তো এই জন্য পৃষ্ঠ শক্তি বুঝাইতে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, দ্যাটস ওয়াই পৃষ্ঠ শক্তির এককটা জুল পার মিটার স্কয়ার। আচ্ছা, এবার জুলকে ভেঙে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার। তোমরা জানো জুল মানে কি, নিউটন মিটার, নিচে কি আছে? মিটার ইন্টু মিটার, তাহলে এটা কেটে দেওয়া যায়, তাহলে কি থাকতেছে? তাহলে আমরা দেখতেছি যে পৃষ্ঠ শক্তির আরেকটা একক কি? নিউটন পার মিটার। আচ্ছা, এটা যেন কই পড়লাম আগে? হাই হাই, এটা তো আমরা এই যে পৃষ্ঠ টানে পড়লাম নিউটন পার মিটার।
আবার পৃষ্ঠ শক্তিতেও দেখলাম যে এটার একক নিউটন পার মিটার। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? মজার ব্যাপার হচ্ছে এদেরকে আমরা বলতে পারি এদের সংখ্যাগত মানটা একে অন্যের সমান। কি বলো? এদের সংখ্যাগত মান একে অন্যের সমান। কিন্তু এরা কখন সমান থাকে জানো? যখন এরা শূন্য তাপমাত্রায় থাকে তখনই কেবলমাত্র এদের মানগুলো সমান হয়। পরম শূন্য তাপমাত্রায় পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের সমান হয়। কিন্তু যদি অন্য তাপমাত্রায় দেখো তাহলে হিসেব করে দেখবা যে পৃষ্ঠ শক্তিটা একটু বেশি থাকতেছে, পৃষ্ঠ শক্তি একটু বেশি থাকতেছে, পৃষ্ঠটানটা একটু কম থাকতেছে। বাট পরম শূন্য তাপমাত্রায় যখন T ইজ ইকুয়াল টু 0 টেম্পারেচার, তখন এইটা মেনে চলে এবং এদের সংখ্যাগত মানটা তখন সমান হয়। এই কথাটা তোমাদের বইয়ে লেখা আছে, ডোন্ট ওয়ারি। কেমন? তাহলে পৃষ্ঠ শক্তিটা মোটামুটি দেখে ফেললাম। আচ্ছা, এবার হচ্ছে স্পর্শকোণ, সেটা একটু বুঝবো। আচ্ছা, আবার একটা 30 সেকেন্ডের ব্রেক, তারপর আমরা এটা বুঝতেছি। স্পর্শকোণ। আচ্ছা, ফিরে আসো তাহলে তোমরা। ফিরে আসছো? আচ্ছা, তোমরা অনেকগুলো প্রশ্ন করছো, বাট উত্তর দিতে গেলে আমরা শেষ করতে পারবো না, একটু পরে আজান দিয়ে দিবে, বুঝছো? তো তোমরা মন খারাপ করো না, চলো আমরা স্পর্শকোণটা বুঝে ফেলি। কেমন? আচ্ছা, দেখো এইখানে কালো গোল্লাগুলো হচ্ছে পারদ, নীল গোল্লাগুলো হচ্ছে পানি। আচ্ছা, এখন একবারে বুঝবা। কেমন? দেখো, এই লালটা মনে করো একটা কাচের অণু। তাহলে এই কাচের অণুটা পারদের অণুটাকে টানবে, এটাকে আমরা কি বলতেছি? আসঞ্জন বল। আবার এই পারদের অণুটাকে পারদের অণুটাও টানবে, এটাকে আমরা কি বলতেছি? সংশক্তি বল। আচ্ছা, পারদের ক্ষেত্রে এই সংশক্তি বলটা আসঞ্জন বলের মানের থেকে অনেক বেশি। আসঞ্জন বল ইন্টু √2, এটার মানের থেকেও সংশক্তি বলের মানটা বেশি। ফলশ্রুতিতে এই পারদের অণুটা কোন দিকে আসবে? উপরের দিকে উঠে যাবে না নিচের দিকে আসবে? একটু নিচের দিকে চলে আসবে, একটু নিচের দিকে। একইভাবে এই অণুগুলো একটু নিচের দিকে চলে আসবে। ফলশ্রুতিতে কি হবে? এই অণুগুলো এখানে আসবে, এই অণুটা এখানে আসবে। তখন এই পারদের যে উপরিতল সেটা কেমন হয়ে যাবে? এইরকম উত্তল হয়ে যাবে। তাহলে বলো এখানে তলটা আমরা কেমন পাচ্ছি? উত্তল। আচ্ছা, এখানে পারদের অণুগুলো উপরের দিকে উঠলো না নিচের দিকে গেল? বলো, নিচের দিকে আসলো না? তাহলে পারদের অণুগুলোর আরোহণ ঘটলো না অবরোহণ ঘটলো? নিচের দিকে আসা মানে হচ্ছে অবরোহণ ঘটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের পারদের অণুগুলোর অবরোহণ ঘটলো। আচ্ছা, নেক্সট, এখানে স্পর্শকোণটা কত ডিগ্রি তৈরি করলো? স্পর্শকোণ হয় দুই রকমের, একটা হচ্ছে স্থূলকোণ, একটা হচ্ছে সূক্ষ্মকোণ। মানে তোমরা বুঝছো, স্থূল মানে 90 বড়, সূক্ষ্ম মানে 90 ছোট। আচ্ছা, এইখানে পারদ আর কাচের স্পর্শকোণটা কত? এখানে পারদ আর কাচের স্পর্শকোণটা হচ্ছে এই যে এইটা, অনেক বড় দিয়ে ফেলছি এইটা। কখনোই কিন্তু এইটাকে বলতে যাবা না, কারণ এটা কিন্তু পারদ আর কাচের না। দেখো এখানে কি আছে? বাতাস আছে, ইয়ার আছে। এখানে কিন্তু পারদ নাই। পারদ কোন জায়গাটায় আছে? এইখানটাতে আছে। তাই আমাদের স্পর্শকোণ হবে যে এই জায়গাটাতে পদার্থটা বিরাজ করবে, হ্যাঁ, ওইটা, ওই কোণটা নিতে হবে। তাহলে পারদ এবং পানির স্পর্শকোণ এটা একটা কি? স্থূলকোণ হবে। এবং কত ডিগ্রি? 140 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় এর আগেও আসছে। পারদ এবং কাচের মধ্যে স্পর্শকোণ কত? 140 ডিগ্রি। আচ্ছা, এই শর্তটা কখন হবে? যখন সংশক্তি বলের মান বেশি হবে আসঞ্জন বল থেকে, এই শর্তটা যখন মানবে। এবার আসো এই পাশে, পানি আর কাচের মধ্যে। আচ্ছা, এখানেও একটা কাচের অণু আছে। এই কাচের অণুটা পানির অণুটাকে আসঞ্জন বলের জন্য, আবার পানির অণুটা পানির অণুকে টানবে। বাট এইখানটায় আসঞ্জন বলের মান বেশি সংশক্তি বলের থেকে।
তাহলে পানির অণুটা কোন দিকে উঠবে বলো? পানির অণুটা উপরের দিকে উঠবে না, একটু উপর দিকে উঠে যাবে, এই সাইডের পানিগুলো একটু উপর দিকে উঠে যাবে। আচ্ছা, তাহলে পানির অণুর এখানে কি ঘটতেছে বলো? আরোহণ, পানি উপরে উঠতেছে। তো উপরে উঠে গেলে এই তলটা কেমন হবে? এই তলটা হবে এরকম, কারণ এই কর্নারের পানিগুলো উপরে উঠে গেছে। তাহলে তলটা কেমন হচ্ছে? অবতল। আচ্ছা, স্পর্শ কোণটা কত হচ্ছে? দেখো, পানি আর কাঁচ লেগে আছে কোথায়? এই কোণটা দিয়ে। এই যে পানি আছে এই কোণের ভেতরে, এই কোণটা আমরা নিব না, কারণ এই কোণে বাতাস আছে, এই কোণটা আমরা হিসেব করব না। আমরা এই যে পানিওয়ালা কোণটা হিসেব করব। এই কোণটা কত ডিগ্রি হয়? নরমালি এটা হয় 8 ডিগ্রি। কত ডিগ্রি বলো? 8 ডিগ্রি। বাট এটা গেল হচ্ছে সিম্পল সাধারণ কাজ, সাধারণ পানির জন্য। তুমি যদি একটা বিশুদ্ধ কাঁচ নিলা এবং এইখানে তুমি বিশুদ্ধ পানি নিলা, তখন দেখতে পাবা যে এই পানির অণুগুলো একদম এই কাচের বর্ডার বরাবর উপরে দিকে উঠে আসে। তো তখন তুমি যদি একটা স্পর্শকোণ আঁকতে চাও, স্পর্শকোণটা কেমন হবে জানো? ঠিক লালের সাথে সমান্তরালে হবে। এই স্পর্শকোণটাতে তখন আমরা জিরো বলতে পারি, কারণ এই যে একদম কাচের সাথে একদম লেগে আছে, খাড়াখাড়ি ভাবে লেগে আছে। তাহলে 0 ডিগ্রি আমরা কখন পাবো? যখন বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ কাঁচ নিব, তখন 0 ডিগ্রি। নর্মাল পানি, নর্মাল কাঁচ 8 ডিগ্রি। আচ্ছা, এই ক্ষেত্রে 0 ডিগ্রি হচ্ছে স্পর্শকোণটা। তুমি ধরো এবার ইচ্ছে করলো যে আমি একটু রূপার গ্লাসে একটু পানি খাই। এটা মনে করো আমাদের রূপার গ্লাস। রূপার গ্লাসে তুমি যদি পানি নাও, তাহলে পানিটা এইভাবে থাকে। আচ্ছা, এটার মতো একদম উপর দিকে যেরকম উঠে যাবে এরকম উঠে যায় না, যেরকম আঁকছি এরকমই থাকে। তাহলে আমাকে বলো দেখি যে এখানে স্পর্শকোণ কত হবে? চ্যাট বক্সে আমাকে জানাও। রূপা এবং পানির ক্ষেত্রে। আল্লাহ, ভুলভাল বলতেছে অনেকেই। আচ্ছা, আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমরা কনফিউজিং অ্যান্সার দেওয়ার আগে। দেখো, এখানে তো পানিটা উঠে যায় নাই, একদম পানিটা এরকম করে আছে। তাহলে পানি, কাঁচ আছে হচ্ছে এইভাবে, সরি, আছে এইভাবে, আর পানি আছে হচ্ছে ঠিক এই বরাবর। এর মাঝখানটা তো পুরোটাই পানি। তাহলে এইটা হচ্ছে তখন স্পর্শকোণ। তাহলে রূপা এবং পানির ক্ষেত্রে স্পর্শকোণটা কত বলো? 90 ডিগ্রি। তাহলে আমরা 4টা স্পর্শকোণ শিখলাম, এইগুলাই তোমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কাঁচ পারদ 180, বিশুদ্ধ পানি বিশুদ্ধ কাঁচ 0, নর্মাল পানি নর্মাল কাঁচ 8, রূপা এবং পানি 90। এই কোণগুলোই আমাদের লাগবে। কেমন? বিশুদ্ধ পানিটা দেখো উপর দিকে উঠে যায়, কিন্তু রূপাতে এই এই পানিটা এরকম উপর দিকে উঠে যায় না, তাই এটা 90 ডিগ্রি, আর এটা 0 ডিগ্রি, এটা উপর দিকে উঠে যায়। আচ্ছা, এবার অ্যান্সার দাও। না পারার কিচ্ছু নাই, মাত্র পড়াইলাম। পোল ওপেন হয় নাই? হয়েছে তো। হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে ফেলো, আর 5 সেকেন্ড। শেষ করে দেই আমরা, হ্যাঁ? আচ্ছা, দেখো, তোমরা 72 ভাগ মানুষ সঠিক উত্তর দিচ্ছ। ভেরি গুড। আচ্ছা, এই সময়টা খুব বাজে, এই সময়টাতে প্রশ্ন মাথায় ঢুকতে চায় না, তাই না বলো? পড়তেও ইচ্ছে করে না, বাট কি করব বলো, এই সময়টায় ক্লাস পড়ে গেছে। আচ্ছা, দেখো, এটা আমি মাত্র পড়ায় আসলাম। সংশক্তি বল যখন 2 × আসঞ্জন বলের বেশি হবে, তখন পৃষ্ঠটা আমরা কেমন পাইলাম? উত্তল। তাহলে অ্যান্সার কি হবে? উত্তল। জাস্ট তোমাদের মেমোরি চেক করলাম কতটা মনে আছে। যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ তাদের অভিনন্দন। আচ্ছা, এইবার আমাদের কিছু গাণিতিক সমস্যা। হ্যাঁ, এই গাণিতিক সমস্যা আলোচনা করে দিব। তো তোমরা যদি একটু কোঅপারেট করো, হ্যাঁ, যদি বারবার বলো ভাই বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, মনোযোগ না দিয়ে, তাহলে আমাদের খুব কষ্ট হয়ে যাবে। একবারে বুঝে ফেলো। খুব সিম্পল ম্যাথ, মেডিকেলের জন্য তেমন ইম্পর্টেন্ট না, ভার্সিটির জন্য এবং এইচএসসি তে অবজেক্টিভে আসার জন্য বেশ ইম্পর্টেন্ট। সো আমরা এখানে 5টা টাইপ করি, চলো। তো এটা অ্যাকচুয়ালি টাইপ 1। হ্যাঁ, আচ্ছা, যদিও এই যে টাইপ 2 আমাদের আছে পরে, সেটা হচ্ছে টাইপ 1। ওকে, টাইপ 1 এ দেখো কি কি দেওয়া আছে। একটা স্টিলের তারের দৈর্ঘ্য দেওয়া আছে বড় হাতের এল। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে বড় হাতের এ। তার এক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো, ওকে ফাইন। অন্য প্রান্তে বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করলে, তাহলে আমাদের কি বের করতে বলছে? এখান থেকে কত বল আমরা প্রয়োগ করতেছি সেটা বের করতে বলছে। তারের দৈর্ঘ্য
এত বৃদ্ধি পাবে। তাহলে ছোট হাতের এল এর মান দেওয়া আছে 0.5 মিলিমিটার। এটাকে আমরা মিটারে নিয়ে ফেলি, কি হবে? মিটারে নিলে 5 × 10⁻⁻⁴ মিটার। আচ্ছা, স্টিলের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এই গুণাঙ্কটাকে একটু সুন্দর করে চেঞ্জ করে নেই, তাহলে অঙ্কটা খুব ভালো মিলবে। হ্যাঁ, এই 10 এর জায়গায় আমরা 11 দিয়ে নিলাম। আচ্ছা, তো ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে আমাকে বলো দেখি ইয়ং এর গুণাঙ্কের সমীকরণটা কি ছিল? ইয়ং এর গুণাঙ্ক উপরে ছিল কি বলো? পীড়ন এফ বাই এ, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল বাই বড় হাতের এল, তাই না? বলো এটাকে কি লিখতে পারি আমরা? এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, আমাদের তো এফ বের করতে হবে, এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এখন খালি মান বসাই দাও। ওয়াই এর মান কত? 2 × 10⁻11। এর মান কত? এর মান হচ্ছে গিয়ে 8 × 10⁻⁻7। ছোট হাতের এল এর মান কত? 5 × 10⁻⁻4। বড় হাতের এল এর মান কত? 2। কাটাকাটি 2 কাটাকাটি চলে গেল, 5 আর 8 গুণ করলে কত হয়? 40। আচ্ছা, এখানে আছে সূচকের হিসাবটা করে ফেলি। 10⁻11 আছে প্লাসের, আর মাইনাসের আছে দেখো 10⁻−11, রাইট? তাহলে 10⁻0 মানে 10⁻0 মানে 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে? এফ এর মান হচ্ছে 40 বা 40 নিউটন। বলো, সোজা না অঙ্কটা? খালি মান বসাইলেই হয়ে যাচ্ছে, সিম্পল একদম, এবং কমন অঙ্ক আসে খুব। শেষ তাহলে এইটা আমাদের। নেক্সট আসো, পয়জনের অনুপাত বের করতে বলছে। আচ্ছা, একটা এন মিটার দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য এল। এল ছিল কত? এল এর মানটা কত দেওয়া আছে? এন মিটার। তারের ব্যাসার্ধ বড় হাতের আর হচ্ছে এম মিটার। বল প্রয়োগ করায় তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইলো? এস মিটার। তাহলে ছোট হাতের এল হচ্ছে এস মিটার। ব্যাসার্ধ কমে গেল, কতটুকু কমে গেল? ইউ মিটার কমে গেল। আচ্ছা, তাহলে এখানে ছোট হাতের আর হচ্ছে ইউ। তাহলে পয়জনের অনুপাত আমরা লিখতে পারি সিগমা ইজ ইকুয়াল টু, এখানে কোনো মাইনাস টাইনাস কিচ্ছু নিবা না, জাস্ট যেটা আছে সেটা বসাই দিবা। কেমন? আর বাই বড় হাতের আর এল, সরি এল বাই ছোট হাতের বড় হাতের এল। এটা হচ্ছে পয়জনের অনুপাতের সমীকরণ। আচ্ছা, সো এখানে মানগুলা বসাই দাও। আর ছোট হাতের আর মান কত? ইউ। বড় হাতের আর এর মান কত? এম। ছোট হাতের এল এর মান কত? এস। বড় হাতের এল এর মান কত? এন। তাহলে এটাকে আমরা কি করতে পারি? ইউ বাই এম ইন্টু কি বলো? এন বাই এস উল্টাই দিলাম। তাহলে কি হচ্ছে? ইউ এন ডিভাইডেড বাই এম এস। উন্মেষ, তাই না? উন্মেষ, ভালোবাসা একে দেই। তোমরা কি ভালোবাসো উন্মেষকে? তাহলে উন্মেষ হচ্ছে আমাদের অ্যান্সার। পয়জনের অনুপাত বের করলাম আমরা সিম্পলি। ওকে, এটা সবার লাস্টে করাবো, কারণ এটা কেউ বুঝতে চায় না। ও, আর একটু পড়া আছে, একটু পড়ে নেই চলো। আমরা এখন পড়বো হচ্ছে, আচ্ছা এটা মনে করো একটা নল পাইপ, এটা আরেকটা পাইপ, এখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে খুব সুন্দর করে, স্তরে স্তরে পানি প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আর এইখান দিয়ে মনে করো, আচ্ছা এই প্রবাহটাকে আমরা বলবো হচ্ছে শান্ত প্রবাহ বা স্রোতরেখ বা ধারারেখ প্রবাহ। এক্ষেত্রে কি হবে? প্রবাহের স্তরগুলো একটা অন্যকে ছেদ করবে না, সুন্দর করে একটা অন্যটার সমান্তরালে পরিবাহিত হবে। বাট কিছু প্রবাহ আছে, যেমন ধরো কিছু ট্যাপ ছেড়ে দিলে হুট করে অনেক পানি বের হয়, তাই না? ওই প্রবাহটা হচ্ছে অশান্ত প্রবাহ। ওইখানে পানির অণুগুলো একটা অন্যটার স্তরকে বিভিন্নভাবে ছেদ করে এবং অশান্তভাবে তারা সামনের দিকে অগ্রসর হয়। সেই প্রবাহকে আমরা বলতেছি অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত। এখন আমি তোমাকে একটা স্রোতরেখ প্রবাহ দিলাম, ভালো একটা প্রবাহ দিলাম, বললাম যে এটাকে খারাপ বানায় দাও। একটা ভালো ছেলে দিছে, এটাকে খারাপ বানায় দাও। তুমি কি করবা? তুমি বেগ বাড়াই দিবা। এই যে প্রবাহের যে বেগ ছিল সেই বেগটাকে বাড়াই দিবা। বেগ বাড়াইতে বাড়াইতে দেখবা একটা বেগে যে এই স্তরগুলো, এই বিভিন্ন স্তরের পানির অণুগুলো অন্য স্তরের পানির অণুকে ছেদ করে প্রবাহিত হওয়া শুরু করছে। তখনই প্রবাহটা আমাদের অশান্ত হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, সেটাকে আমরা বলতেছি বিক্ষিপ্ত প্রবাহ। তাহলে ডেফিনিট একটা বেগে যে আমি দেখতে পাবো যে স্রোতরেখ প্রবাহটা বিক্ষিপ্ত প্রবাহিত রূপান্তর হয়ে যাচ্ছে, সেই বেগটাকে আমরা বলবো সংকট বেগ। তাহলে হোয়াট ইজ সংকট বেগ? হোয়াট ইজ ক্রিটিক্যাল ভেলোসিটি? সংকট বেগ মানে হচ্ছে
যেই বেগে স্রোতরেখা প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহিতে পরিণত হয়। আচ্ছা, এই সংকট বেগ নিয়ে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে রেনল্ড। সেই রেনল্ড কিছু সমীকরণ দিয়ে গেছে। কি সমীকরণ সেটা? ওকে, সো রেনল্ডের তিনটা সমীকরণ। একটা হচ্ছে কি বলো? মনে করো এই প্রবাহিতার যেই সান্দ্রতা গুণাঙ্ক সেটা হচ্ছে ইটা, যে নলটা দিয়ে প্রবাহিত হচ্ছে তার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, এবং এই যে প্রবাহিতা তার ঘনত্ব হচ্ছে রো। তাহলে তুমি সংকট বেগ আচ্ছা, তিনটা সূত্র আছে কেমন? একটা হচ্ছে ভি সমানুপাতিক ইটা, একটা আছে ভি সমানুপাতিক 1 বাই রো, আরেকটা হচ্ছে ভি সমানুপাতিক 1/r। তাহলে এই তিনটা হচ্ছে রেনল্ডের সূত্র। এই তিনটা সূত্রকে এবার চলো আমরা এক করে ফেলি। এক করলে কি হবে? ভি সমানুপাতিক ইটা ডিভাইডেড বাই রো আর। তাহলে এইটাই হচ্ছে রেনল্ডের সূত্র। আচ্ছা, এই সূত্র থেকে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নেই, কে, ইটা বাই রো আর। এই কেটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়ে, কি বলতেছি বলো দেখি? এই কে কে আমরা বলতেছি রেনল্ড সংখ্যা। রেনল্ড সংখ্যা। আচ্ছা, নরমালি যদি তুমি একটা প্রবাহকে বিক্ষিপ্ত প্রবাহ বানাইতে চাও, তাহলে এই রেনল্ড সংখ্যাটা কত হইতে হয়? 2000 3000 হইতে হয়, এরকম তোমাদের বইয়ে লেখা আছে। আচ্ছা, তো রেনল্ড সংখ্যার সমীকরণটা আমরা কি লিখতে পারি? কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ভি রো আর ডিভাইডেড বাই ইটা। এই সূত্রটা নিয়ে এখন আমরা সামনের অঙ্কটা করব। চলো দেখো এখানে কি বলছে। একই রেনল্ড সংখ্যা বিশিষ্ট, তাহলে K1 ইজ ইকুয়াল টু K2, দুইটা জিনিসের রেনল্ড সংখ্যা সেম, দুইটা নলের ব্যাসার্ধ সেম, তাদের সান্দ্রতাঙ্কের অনুপাত কত বলো? 2:3। তাদের ঘনত্বের অনুপাত কত বলো? 3:4। আচ্ছা, এবং এখানে কি দেওয়া আছে? প্রথম তরলের বেগ v ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, v1। তোমাকে বের করতে বলছে v2 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা একটু আগে যে এখানে সমীকরণটা শিখলাম, এখান থেকে আমরা লিখতে পারি না যে k1 ইজ ইকুয়াল টু v1 ρ1 r1 বাই ইটা1? আবার k2 ইজ ইকুয়াল টু এভাবে লিখতে পারি, রাইট? আবার এখানে আমরা সূত্রে বলে দিচ্ছি, অঙ্কে বলে দিচ্ছে k1 ইজ ইকুয়াল টু k2। তাহলে আমরা কি লিখতে পারি? সমীকরণটা বলো। v1 ρ1 r1 ডিভাইডেড বাই ইটা1 ইজ ইকুয়াল টু v2 ρ2 r2 ডিভাইডেড বাই ইটা2। এখানে r1 r2 সমান, তাহলে দুইটাকে আমি তুলে দিতে পারি। আমাকে বের করতে বলছে হচ্ছে v2, তাহলে v2 কে আমরা এক পাশে রেখে আর গুলোকে আর গুণন করে দেই। আর গুণন করে দিলে কি হচ্ছে আমাদের বলো? v1 ইনটু সস না দিয়ে মুড়ি দিয়ে খেলে ভালো ρ1 হতো। বাই ρ2 ইনটু ইটা2 বাই ইটা1। এই সমীকরণ থেকে এটা আমরা লিখতে পারি সিম্পলি। এবার খালি মানগুলো বসাই দাও। v1 এর মান কত বলো? দেয়া আছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4। ρ1 বাই ρ2 এর মান কত? 3/4। আচ্ছা, ইটা2 বাই ইটা1 এর মান কত? দেখো এখানে ইটা1 বাই ইটা2, কিন্তু তোমার সূত্রে কি আসছে, সমীকরণে কি আসছে? ইটা2 বাই ইটা1। তাহলে উল্টাই দাও, কত হবে? 3/2। তাহলে 4 আর 4 কাটা, উপরে থাকতেছে হচ্ছে 3 3 3 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হচ্ছে বলো? 4.5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 4.5। v2 এর মানটা কত হবে? 4.5 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হয়ে গেল। 4 নাম্বার ম্যাথ শেষ। আচ্ছা, এবার আসা হচ্ছে 5 নাম্বার ম্যাথে। এখানে কি বলছে? অন্তবেগের অনুপাত বের করতে বলছে। অন্তবেগটা কি জিনিস? প্রান্তিক বেগ, মনে আছে? আচ্ছা, কি দেয়া আছে? কিচ্ছু দেয়া নেই, উচ্চতা দেয়া আছে। দেখি উচ্চতার সাথে অন্তবেগের কোনো কিছু আমরা পড়ি নাই। এখানে শিলাপিণ্ড, দুইটা শিলাপিণ্ডের ব্যাসার্ধ দেয়া আছে কেমন? একটাকে আমরা ধরলাম r1, একটাকে ধরলাম r2। এদের অনুপাতটা কেমন? 1:2। এটা দেয়া আছে আমাদের। আমাকে বের করতে বলছে এদের অন্তবেগ v1 = v2 = what? এটা বের করতে বলছে। তাহলে আমাকে বলো v এর সাথে r এর সম্পর্কটা কেমন? অন্তবেগের সাথে যে গোলকটা পড়তেছে তার ব্যাসার্ধের সম্পর্কটা কেমন? মনে করে দেখো, স্টোকসের সূত্রে ছিল v সমানুপাতিক r স্কয়ার, রাইট? তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি না
যে v1 by v2 is equal to r1 by r2 হোল স্কয়ার, ডেফিনেটলি লেখা যায়। আচ্ছা, তাহলে আমাকে এটা বের করতে বলছে, r1 by r2 এর মানটা বসাই দিই 1/2, 1/2 হোল স্কয়ার দিলে কত হচ্ছে 1/4, তাহলে v1 is to v2 মান কত হচ্ছে 1/4। সেটাই আমাদের অ্যান্সার। এখন বলো, এই যে ম্যাথ গুলো করাইলাম এগুলো তোমরা বুঝছো কি বুঝো নাই? বুঝছো আশা করি, তাই না? আচ্ছা, এখন আমাদের একটা বড় ম্যাথ বাকি রইলো, এটা একটু করতে হবে, বাট দেখি অন্ধকার হয়ে গেছে, একটু পরে আজান দিয়ে দিবে, ভয়ানক অবস্থা। একবারে বুঝবা। দেখো তুমি কি করছো, এটা পাত্রে সাবানের দ্রবণ নিচ্ছো, তারপর কি করছো, এখানে একটা বর্গাকৃতির একটা ফ্রেমকে তুমি বর্গাকৃতির হয় নাই, বর্গাকৃতির একটা ফ্রেমকে তুমি ডুবাইছো, ডুবানোর পর তুমি এটাকে তুলে ফেলছো, তুলে দেখছো যে এই বর্গাকৃতির ফ্রেমে একটা সাবানের একটা শর্ট লেগে আছে, ওই যে যেগুলাতে ফু দিয়ে আমরা ফুলাই, একটা সাবানের একটা ফিল্ম লেগে আছে। আচ্ছা, এই ফিল্মটা তাহলে হচ্ছে এখানে পৃষ্ঠ টান টি দেওয়া আছে, তোমাকে এফ এর মান বের করতে বলছে, বলের মান কত তুমি জানো কি, টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, জানো না এটা? আচ্ছা, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি, টি এল, টি এর মান দেওয়া নাই, টি ইজ ইকুয়াল টু টি, তাহলে আমরা এলটা বের করতে পারলেই আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু কত দেখো, তাহলে আমরা ধরলাম এই যে বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু এল পরিমাণ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এই যে পৃষ্ঠটানটা এইদিকে প্রদান করতেছে, এই পৃষ্ঠটানটা তাহলে মোট কত দৈর্ঘ্যের উপর প্রদান করতেছে আমাকে বলো তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রে জন্য কত ছিল 4L, তাই না? কিন্তু এটা তো গেল হচ্ছে উপরের পৃষ্ঠ, তাই না? তুমি ধরো একটা সাবানের ফিল্মকে ধরছো, একটা তোমার দিকে ফিরে আছে, একটা তোমার, আরেকটা হচ্ছে যে ওই পাশে তোমার সামনে ফিরে আছে, মানে আমি সিম্পলি বুঝাইতেছি, একটা পেজ, একটা পেজের যেরকম দুইটা তল, দুইটা পৃষ্ঠ, একটা পৃষ্ঠার তোমার বইয়ের একটা পাতার, ঠিক একই ভাবে সাবানের যে ফিল্ম এটারও তো দুইটা পৃষ্ঠ, দুইটা তল, তাই না বলো? তাহলে এখানে পৃষ্ঠটানটা কেমন হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো তখন আমাদেরকে এই 4L এটাকে দ্বিগুণ করে দিতে হবে, কারণ এই পৃষ্ঠের জন্য একবার 4L, আবার অপর পৃষ্ঠের জন্য আরেকবার 4L, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে, এল এর মানটা 8L হয়ে যাচ্ছে, তাহলে T ইন্টু 8L, এটাই হবে হচ্ছে আমাদের বলের মান 8TL। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অনেকেই বুঝি নাই। আচ্ছা, যারা বুঝো নাই তোমরা হচ্ছে একটু ফিল্মটা কেমনে বানায়, হ্যাঁ, এটা হচ্ছে তোমরা একটু ইউটিউবে গুগলে দেখবা সাবানের ফিল্ম, সেই ফিল্মের দুইটা পৃষ্ঠ আছে। পৃষ্ঠ বলতে আমরা কি বুঝি, যেমন ধরো এই যে পানি, একটা পানির গোলক, এটা একটা পানির গোলক, এই পানির গোলকের ভেতরে পুরোটাই পানি, তাই না বলো? পৃষ্ঠ মানে হচ্ছে একটা পদার্থের যেই অণুগুলো অন্য একটা মাধ্যমের অণুগুলোর দিকে উন্মুক্ত, সেটাকে আমরা পৃষ্ঠ বলবো। তাহলে পানির একটা ফোঁটার মধ্যে পৃষ্ঠ বলতে আমরা কোনটা বুঝবো, জাস্ট বাইরের দিকের এই আউটার লেয়ারটা, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, একটা পৃষ্ঠ। বাট আমি যদি বলি সাবানের একটা বাবল, সাবানের এই যে একটা গোল্লা, এটা কিন্তু ভেতরের দিকে এয়ার থাকে, বাইরের দিকেও এয়ার থাকে, তাহলে এইটা বাইরের দিকে একটা পৃষ্ঠ, সাবানের ভেতরের দিকে একটা পৃষ্ঠ, দেখছো? তাহলে যখন সাবানের ব্যাপারগুলো বিবেচনা করবা তখন পৃষ্ঠটানকে দ্বিগুণ করে দিবা, কারণ সাবানের ফ্যানার, সাবানের বাবলের, সাবানের ফিল্মের কি হয়, পৃষ্ঠ কয়টা, দুইটা, তাই আমরা পৃষ্ঠটানকে তখন দ্বিগুণ করে দেই, দুইটা পৃষ্ঠের জন্য হিসেব করি। আচ্ছা, মোটামুটি বোঝা গেছে? সো এটার অ্যান্সার হবে 8TL। আচ্ছা, এটা আমাদের শেষ। ওকে, যতটুক বুঝছো, না বুঝলে আবার ভিডিও দেখবা, ওই দেখা যায় তো আবার, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে বইটা থেকে একটা ছোট্ট জিনিস দেখাই দিব, কিছু যেগুলো না হইলেই নয় সেগুলো দেখাই দিব খুব তাড়াতাড়ি। ধ্যাত ছাই, কি হচ্ছে, তাড়াহুড়া করতে যে সব উলটপালট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বই, শুরুর দিকে খুব সিম্পল আলোচনা, এখান থেকে দেখো পড়বা আয়নিক বৈশিষ্ট্যের শর্ত, সমযোজী বৈশিষ্ট্যের শর্ত পড়ে ফেললা, তারপরে এগুলো আমরা মোটামুটি আলোচনা করে দিছি। একটা সূত্র আছে, কই যেন চলে গেল। আচ্ছা, দেখো এই যে একটা ছক, এই ছক থেকে আমাদের পড়তে হবে ইয়ং এর গুণাঙ্ক, সবগুলা পড়তে হবে, ইস্পাত, তামা, লোহা, অ্যালুমিনিয়াম সবার পড়তে হবে। পানি আর পারদের শুধুমাত্র আমরা আয়তন গুণাঙ্কটা পড়বো, কেমন? তাহলে এই ছকটা দাগানো যেভাবে আছে সেভাবে পড়বো আমরা। এরপর একটা সূত্র আছে, একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটাকেও পড়তে হবে। আচ্ছা, সামনের দিকে যাই,
পয়জন অনুপাত পড়াইছি এগুলো সব। ধারা রেখো এবং বিক্ষিপ্ত প্রবাহ, প্রান্ত ব্যাগ, এগুলো সবকিছুই ক্লিয়ার করা হয়েছে। যেটা খুঁজতেছি, আচ্ছা এটা হয়নি। সান্দ্রতার প্রয়োজনীয়তা কোথায় আছে দেখো, এই যে স্টিমার টিমার চলতেছে, ফাউন্টের পেট দিয়ে লিখতেছো, শিরা উপশিরাতে রক্ত চলাচল করতেছে, এগুলো সবগুলোই সান্দ্রতার জন্য হচ্ছে। সান্দ্রতা না থাকলে এগুলো এরকম করে হতো না। ঘর্ষণ আর সান্দ্রতার মধ্যে মিল হচ্ছে, দুইটাই তলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। কেমন? কিন্তু আমাকে বলো তো, এই যে ডিভি বাই ডিওয়াই, যেটা হচ্ছে বেগের পার্থক্য বা বেগ অবক্রম, এটার উপর কি ঘর্ষণ বল ডিপেন্ড করে? ডিপেন্ড করে না। কে করে? সান্দ্র বল করে। আচ্ছা, নেক্সট যাই আমরা। আজান দিয়ে দিচ্ছে, তো খুব দ্রুত যাই। এইটাই আমাদের দরকার। পৃষ্ঠটান কি কি জিনিসের উপর ডিপেন্ড করবে? দেখো 6টা পয়েন্ট। তুমি কিভাবে মনে রাখবা? প্রথম দুইটা দেখো দ দিয়ে শুরু, দূষিতকরণ, দ্রবীভূত বস্তুর উপস্থিতি। এই দুটাকে মনে রাখবা 2D দিয়ে। ডি মানে দ, তাই না? দূষিতকরণ, দ্রবীভূত বস্তুর উপস্থিতি। পরের গুলো দেখো ত দিয়ে শুরু, তাপমাত্রা, তরলের উপর অবস্থিত মাধ্যম, তরলের মুক্ত তলের সাথে ত দিয়ে শুরু, সব তড়িতায়িতকরণ। তাহলে পরের গুলো মনে রাখবা 4T। তাহলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতেছে? 2D 4T। নামগুলো এবার মনে রাখবা, ডি দিয়ে কি কি, টি দিয়ে কি কি। আচ্ছা, খুব সিম্পলি যদি বলে দেই, এখানে এখানে যতগুলো, এই যে 6টা পয়েন্ট আছে, যতগুলো যা কিছু তুমি বাড়াবা তোমার পৃষ্ঠটান কেমন হবে? যা কিছু বাড়াবা পৃষ্ঠটান কমবে। সব সময় পৃষ্ঠটান হ্রাস পায়। তাপমাত্রা বাড়াবা পৃষ্ঠটান হ্রাস পাবে, অন্য বস্তুর উপস্থিতি থাকবে পৃষ্ঠটান হ্রাস পাবে, তড়িতায়িতকরণ করবা পৃষ্ঠটান হ্রাস পাবে। চোখ বন্ধ করে বলে দিবা, একটা জায়গায় খালি পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। কখন? যখন অজৈব বস্তু উপস্থিত থাকবে। দ্রবণের যদি তুমি সোডিয়াম ক্লোরাইড যোগ করে দাও, তখন এই অজৈব বস্তুর উপস্থিতির জন্য পৃষ্ঠটানটা বৃদ্ধি পেয়ে যাবে। আর কোথাও পৃষ্ঠটান বৃদ্ধি পাবে না, এই 6টা পয়েন্টের মধ্যে খালি একটা জায়গাতে। ব্যাস, শেষ। এরপর কি পড়বা? আচ্ছা, এগুলা পড়ো নিজেরা। নেক্সট হচ্ছে এই যে দেখো, এখানে পৃষ্ঠটানের ব্যবহার, খালি হেডলাইন গুলো পড়বা। এই যে পানির উপর তলে পোকামাকড়ের চলাচল, সাবানের ফেনা, গাছে পানির পরিবহন, এইভাবে এইভাবে পড়ে ফেলবা, শেষ। তাহলে আমাদের আজকের মতো এই চ্যাপ্টারটা আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করলাম, আজান দিয়ে দিচ্ছে। আর পেঁচাল না পারি, এরপর পরের অংশে কি পড়তে হবে তোমরা জানো, যে অনুশীলনের অবজেক্টিভ সলভ করতে হবে, সূত্রগুলো পড়তে হবে, সারসংক্ষেপটা একটু রিডিং দিতে হবে, এবং অবজেক্টিভ আসার মতো যে লাইনগুলো আছে সেগুলোকে পড়তে হবে। তাহলে আমি আজকের মতো বিদায় নিই। আশা করি যে শাওন ভাইয়ের বলার কিছু নাই, যেহেতু আজান দিচ্ছে। আজকে কিছু বলতে পারলাম না, নেক্সট দিন ইনশাল্লাহ দেখি তোমাদের সাথে গল্প সল্প করা যায় কিনা, সেই সুযোগও হবে না হয়তো বা। টাটা বাই বাই। হ্যাঁ, কথা বললেই কথা বাড়বে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, রেজবি ভাই, শাওন ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ওই পিডিএফটা একটু আপলোড করে দিয়েন, হ্যাঁ। আর স্টুডেন্ট ভাইরা তোমরা করে লিভ নিও না, আমি তোমাদের উদ্দেশ্যে একটা পোল লঞ্চ করতেছি, সবাই একটু ভোট করো। ঠিক আছে ভাইরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। তোমাদের সাথে আমাদের আবারও কথা হবে আগামী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।